কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। ডিস্কোকে ফোন করবেন না কেন? লাহিড়ী সাহেব ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে মিটমাট করিয়ে দিতে বলে গেলেন। সমস্যা হলো জয়ন্ত, ডিস্কোর দামই আছে অনেকগুলো। যতক্ষণ না আসল ডিস্কোকে পাচ্ছি ততক্ষণ ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে তার মিটমাট করানোর চেষ্টা বৃথা। মানুষের ছায়ার সঙ্গে তো আর রক্ত মাংসের মানুষের মিটমাট করিয়ে দেওয়া যায় না। ডিস্কো এখনো ছায়া, ছায়াটা কার এটাই প্রশ্ন। ফোনে ডাকুন ডিস্কোকে, বলুন সশরীরে হাজির হতে। সে আসবে না, পাঠাবে তার ডামিকে। আপনি নিশ্চিত হচ্ছেন কিভাবে? আমি নিশ্চিত। ভুলে যেও না, স্বয়ং অরিজিৎ স্বীকার করে গেল ডিস্কো তার কাছে একটা নাম মাত্র। তাহলে এবার তৃতীয় লোকটিকে খুঁজে বের করাই আপনার প্ল্যান নিশ্চয়ই। হ্যাঁ, তাকে চিনতে পারলেই কে প্রকৃত ডিস্কো জানা যাবে সম্ভবত। আমি উঠি কর্নেল। যাবে? আচ্ছা। কর্নেল অন্যমনস্কভাবে কথাটা বললেন। আজ শুনবেন আরেকটি কর্নেল কাহিনী, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা পরগাছা রহস্য, দ্বিতীয় পর্ব। আমাদের উপস্থাপনায় গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লাগে, আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আসুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, পরগাছা রহস্য, দ্বিতীয় পর্ব। কোথায় যেন পড়েছিলাম, বি ওয়্যার অফ দোজ থটস কাম ইন নাইট। রাতের চিন্তা সম্পর্কে সাবধান। বিছানায় শোয়ার পর চিন্তা এসে আমাকে উত্ত্যক্ত করছিল। কোনো রহস্য নিয়ে চিন্তা আমার কাছে নতুন কিছু নয়, অন্তত কর্নেল নীলাদ্রি সরকারের সান্নিধ্যে আসার পর থেকে। কিন্তু সেই সব চিন্তা আলতো ছুঁয়ে গেছে মাত্র। আজ রাতের চিন্তা মাছির ঝাঁকের মতো মগজে ভনভন করছিল। অবশেষে মরিয়া হয়ে একটা বোঝাপড়ার জন্য আমার জানা তথ্যগুলো কাগজে লিখে ফেললাম। পটভূমি 1, রাঙাটুলির জনৈক অজয় রায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক ঘাঁটিতে কন্ট্রাক্টর ছিলেন। কোনো অপরাধে তাঁর জেল হয়। জেলেই তিনি মারা যান। তাঁর স্ত্রী শিশুকন্যা চন্দ্রিকাকে নিয়ে স্বামীর মাস্তুত দাদা হরনাথ সিংহের কাছে আশ্রয় নেন। হরনাথ চন্দ্রিকার বিয়ে দিয়েছিলেন এমএলএ বটুক চৌধুরীর ছেলে রথিনের সঙ্গে। রথিন কলকাতায় থাকার সময় খুন হয়ে যায়। স্বামীর হত্যাকাণ্ডের সঙ্গে চন্দ্রিকা জড়িয়ে পড়ে। আইনজীবী অলোকবাবুর দ্বারস্থ হয়। তারপর সে কোনো ঘটনাচক্রে ডিস্কোর পাল্লায় পড়ে। মামলা থেকে বেঁচে গেলেও কলগার্লের ভূমিকায় তাকে নামতে হয়েছিল। তারপর তার নাট্য পরিচালক ইন্দ্রজিতের সঙ্গে চেনা জানা হয় এবং নাটকে নামার সুযোগ পায়। কিন্তু ডিস্কো নাকি এটা চায়নি। ইন্দ্রজিৎকে হুমকি দেয়। ইন্দ্রজিৎ কর্নেল নীলাদ্রি সরকারের দ্বারস্থ হন তাঁর বন্ধু ডিসিডিডি অরিজিৎ লাহিড়ীর পরামর্শে। বোঝা যায় বহুরূপী ডিস্কোর পরিচয় জানতেই ইন্দ্রজিৎ কর্নেলের দ্বারস্থ হন। ইন্দ্রজিৎ বলছিলেন নিজের হাতে ডিস্কোকে শাস্তি দেবেন। পটভূমি 2, চন্দ্রিকাকে সম্প্রতি কেউ অদ্ভুত ভাষায় উত্ত্যক্ত করছিল। চাই চিচিং ফাঁক বলতো কিসে। যাই হোক, ইন্দ্রজিতের মুখে কর্নেলের পরিচয় পেয়ে চন্দ্রিকা গতরাতে কর্নেলকে অনুসরণ করে আসে এবং ইচ্ছে করেই পার্সটা আমাদের গাড়িতে ফেলে যায়। পার্সের ভেতর অদ্ভুত কোড লেখা একটা চিরকুট পাওয়া গেছে। এরপর চন্দ্রিকা তার ফ্ল্যাটে খুন হয়েছে। ডিস্কো যার হাতে ডুপ্লিকেট চাবি পাঠিয়েছিল তার নাম স্বপন।
সেও খুন হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, চন্দ্রিকা প্রাইভেট ডিটেকটিভ কে হালদারের দ্বারস্থ হয়েছিল। তাকে বলেছিল তার কোনো বিপদ মানে সে খুন হলে রাঙাটুলির হরনাথকে খবরটা জানাতে হবে। পটভূমি 3। রাজনীতি করা লোক রাঙাটুলির বটুক চৌধুরীর ভগ্নিপতি অমরেন্দ্র সিংহ রায়কে সম্প্রতি কে বা কারা অদ্ভুতভাবে উত্তপ্ত করছে। চাই চিচিং ফাঁক লেখা চিরকুট ফেলেছে অমরেন্দ্রের ঘরের দরজায়। অমরেন্দ্র এবং বটুক চৌধুরীর মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল। বটুকবাবুও সম্ভবত খুন হয়েছিলেন। এদিকে বটুকবাবুর ছেলে রথিন থাকত কলকাতায়। অমরেন্দ্রর ছেলে হেমেন্দ্রের বাড়ির পাশেই সে থাকত। হেমেন্দ্রের সঙ্গে তার বাবা অমরেন্দ্রর নাকি ভালো সম্পর্ক নেই, এটা কর্নেলের বক্তব্য। প্রসঙ্গত উল্লেখ্য, বটুকবাবুর নাম করে উড়োচিঠি লিখে অমরেন্দ্রর এক কর্মচারী যোগেন অমরেন্দ্রকে ভয় দেখাত। গত বছর কর্নেল তাকে ধরিয়ে দেন, অর্থাৎ পুরো চিঠির রহস্য ফাঁস হয়। কেন যোগেন এই কাজ করত কর্নেল জানাননি আমাকে। এই সময় ফোন বেজে উঠল। বিরক্ত হয়ে ফোন তুলে অভ্যাস মতো বললাম, রং নাম্বার। রাইট নাম্বার ডার্লিং। কর্নেল, কি ব্যাপার? রাত 12টা বাজে এখন। তুমি চলে যাওয়ার কিছুক্ষণ পর থেকে 4 বার কেউ ফোন করে আমাকে বলেছে চাই চিচিং ফাঁক। দারুণ ইন্টারেস্টিং নয়? আমি কিন্তু বলেছিলাম কথাটা চাই চিচিং ফাঁক। তোমার বুদ্ধির প্রশংসা করছি। কিন্তু শুধু এই কথাটা জানাবার জন্য এত রাতে নিশ্চয়ই ফোন করছেন না? তুমি বুদ্ধিমান জয়ন্ত। ইন্দ্রজিৎ ব্যানার্জি সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন, বিকেলে আমার অ্যাপার্টমেন্টে এসেছিলেন, তখন তুমি ছিলে, কিন্তু উনি এখনো বাড়ি ফেরেননি। বলেন কি? কে জানালো আপনাকে? ওর স্ত্রী অরিজিৎকে ফোন করেছিলেন। অরিজিৎ ওর খোঁজে পুলিশ লড়িয়ে দিয়েছে। একটু আগে আমাকে অরিজিৎ ফোনে জানালো এত রাতে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। যাই হোক, ইন্দ্রজিৎ বাবুর নিখোঁজ হওয়ার চেয়ে অদ্ভুত ঘটনা, অরিজিৎই বলল যে ইন্দ্রজিৎ বাবুর স্ত্রী মৃদুলা রাঙাটুলির মেয়ে। কথায় কথায় অরিজিৎকে সেটা জানিয়েছেন মৃদুলা। অরিজিৎ যেহেতু আমার কাছে তখন রাঙাটুলির ইকোলজিস্ট অনাথ বন্ধু রায়ের কথা শুনেছিল, তাই রাঙাটুলি কথাটা ওর মনে ছিল। তবে কথাটা অরিজিৎ নেহাত ক্যাজুয়ালি আমাকে জানালো। অরিজিৎকে আমি অমরেন্দ্র সিংহ রায়ের কথা জানালাম না। ব্যাস, এই যে তাহলে রাঙাটুলি রহস্য হয়ে উঠল। না, পরগাছা রহস্য। তার মানে জানতে হলে সকাল 8টার মধ্যে আমার কাছে চলে এসো। ছাড়ছি। গুড নাইট। হ্যাভ আ নাইস স্লিপ ডার্লিং। ফোন রেখে কিছুক্ষণ চুপচাপ সিগারেট টানছিলাম। উদ্বিগ্ন হয়ে ভাবছিলাম, ইন্দ্রজিৎ বাবুকে ডিস্কো খতম করে ফেলেনি তো? কিন্তু তার চেয়ে ভয়ের কথা, এবার কর্নেলকেই ভুতুড়ে ফোনে চাই চিচিং ফাঁক বলে কেউ উত্তক্ত করছে। ডিস্কো নয় বলেই মনে হচ্ছে। সে হলে সোজাসুজি চার্জ করে বসত কর্নেলকে, আমার এই জিনিসটা চাই। চিচিং ফাঁক এই সাংকেতিক কথা বলার পাত্র সে নয়। তাছাড়া সে কর্নেলকে উত্তক্ত করবেই বা কেন? কি লাভ হবে তাতে? এই নিশ্চয়ই অরিজিৎ লাহিড়ী যে তৃতীয় লোকের কথা বলছিলেন তারই কাজ। সকালে কর্নেলের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখি একটা প্রকাণ্ড বই খুলে বসে আছে। বইয়ের পাতায় চোখ রেখেই বললেন, আজ সব কাগজে কলগার্ল খুন হেডিংয়ে চন্দ্রিকার খবর বেরিয়েছে। চোখ বুলিয়েছি, খুঁটিয়ে পড়িনি, ছাঁচে ফেলা খবর। কিন্তু আপনি এই সকালবেলা রহস্য ছেড়ে বইয়ে ডুব দিতে গেলেন দেখে অবাক লাগছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটিশ আর্মি বেসের রেকর্ড। কোথায় কোথায় সামরিক ঘাঁটি করা হয়েছিল সেই সব ঘাঁটির সংক্ষিপ্ত ইতিহাস। বুঝলাম, রাঙাটুলি আর্মি বেসের তথ্য খুঁজছেন, কিন্তু কেন? নিছক কৌতূহল। ইন্দ্রজিৎ বাবুর স্ত্রী মৃদুলা একটু আগে ফোন করেছিলেন। ইন্দ্রজিৎ বাবু বাড়ি ফিরেছেন কি? না, মৃদুলা কাগজে চন্দ্রিকার খবর পড়ে খুব উত্তেজিত হয়ে উঠেছেন। চন্দ্রিকাকে উনি চিনতেন, কিন্তু চন্দ্রিকা কলগার্ল হয়েছে জানতেন না। বললেন যে ওর স্বামীর সঙ্গে চন্দ্রিকা মাঝে মধ্যে ওদের বাড়িতে যেত। সেই নিয়ে কোনো সন্দেহ জাগার কথা নয়, কারণ সৌরভ নাট্যগোষ্ঠীর আরও মেয়ে ওর স্বামীর সঙ্গে যেত। রিহার্সাল হতো ওদের বাড়িতেই। ষষ্ঠী আমার জন্য কফি আনলো। কফি খেতে খেতে বললাম, মৃদুলা তো রাঙাটুলির মেয়ে। চন্দ্রিকা সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন ওর কাছে? ফোনে বেশি কথা বলা যায় না। কফি খেয়ে নাও, বেরুও। মৃদুলা আমার জন্য অপেক্ষা করছেন। ইন্দ্রজিৎ ব্যানার্জির বাড়ি লেকের কাছাকাছি। ফ্ল্যাট বাড়ি নয়, দোতলা বনেদি বাড়ি। গেটে লেখা আছে সৌরভ।
একজন তাগড়াই গড়নের যুবককে সম্ভবত আমাদের জন্যই দাঁড় করিয়ে রেখেছিলেন মৃদুলা। তার পরনে জিন্স, ফিল্ম হিরোর কেতা আছে হাবভাবে। নমস্কার করে বলল, আসুন স্যার, ভেতরে গাড়ি রাখার জায়গা আছে। সে গেট খুলে দিল। ছোট্ট লনের পর পোর্টিকো, সেখানে গাড়ি রেখে আমরা নামলাম। কর্নেল বললেন, আপনি কি সৌরভ নাট্যগোষ্ঠীর অভিনেতা? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। পরগাছা নাটকে আপনি গাবুর রোলে ছিলেন। আপনি ঠিক চিনেছেন স্যার, আমার নাম সুশান্ত সেন। মিসেস ব্যানার্জিকে খবর দিন। ঘরটা আধুনিক ছাদে সাজানো, রুচির ছাপ আছে। একটু পরে সুশান্ত ফিরে এসে বলল, মৃদুলা দিয়ে আসছেন, ওই ফোনে কথা বলছেন কার সঙ্গে। সুশান্তবাবু, আপনি কিন্তু অসাধারণ অভিনয় করেন। আপনার অভিনয় দেখে আমি মুগ্ধ। তো আপনি থাকেন কোথায়? আমি আমি এই বাড়িতেই থাকি স্যার। হ্যাঁ, মানে ইন্দ্রদা আমাকে না অনেক কাজের দায়িত্ব দিয়েছেন। এই ধরুন, ওই রিহার্সালের ব্যবস্থা করা হলো, বুকিং, তারপর ওই নানা জায়গায় কন্ট্যাক্ট করা। মানে ওই ম্যানেজার বলতে পারেন। হ্যাঁ। চন্দ্রিকা রায় তো আপনাদের দলে অভিনয় করতো। হ্যাঁ, কাগজে দেখলাম মার্ডার হয়েছে, কিন্তু চন্দ্রিকা কর্ল গার্ল ছিল, জানতেন না? আগে তবে স্যার, মানে আমি না, মানে আমার বারবার কেমন একটা সন্দেহ হতো জানেন। ওই চন্দ্রিকার হাব ভাব দেখেই কেমন লাগতো। তবে ওই ফেরোসাস টাইপের মেয়ে ছিল। ফেরোসাস। সে থেমে গেল। মৃদুলা এসে নমস্কার করে বসলেন। চেহারায় উদ্বেগের ছাপ প্রকট। ঠোঁট কামড়ে দূরে আত্মসম্বরণ করে আস্তে আস্তে বললেন, মিস্টার লাহিড়ীর সঙ্গে কথা বলছিলাম। সুশান্ত আপনার আসার খবর দিল। মিস্টার লাহিড়ীকে জানালাম আপনি এসেছেন। উনি বললেন, ফ্র্যাঙ্কলি আপনাকে যেন সব কথা বলি। চা করতে বলে এসেছি, তুমি গিয়ে একটু দেখো বরং। আমার হাজবেন্ডকে কিডন্যাপ করেছে। এই দেখুন, কিছুক্ষণ আগে লেটার বক্সে সুশান্ত এই চিঠিটা পেয়েছে। খামে ভরা চিঠিটা ওর মুঠোয় দুমড়ে গিয়েছিল। কর্নেল বের করে ভাঁজ সোজা করলেন। ঝুঁকে গেলাম ওর দিকে। দেখলাম লেখা আছে, ইন্দ্রজিৎ ব্যানার্জি আমাদের হাতে বন্দী। 72 ঘন্টার মধ্যে রাঙাটুলির ভবানী মন্দিরে 1 লক্ষ নগদ টাকা পৌঁছে দিলে তাকে ছেড়ে দেব। পুলিশকে জানালে আমরা জেনে যাব এবং সঙ্গে সঙ্গে আপনার স্বামীকে গুলি করে মারব। রাঙাটুলির ভবানী মন্দির কোথায় আপনি নিশ্চয়ই জানেন, ডিস্কো। কর্নেল চিঠিটা পড়ে বললেন, আপনি কি লাহিড়ী সাহেবকে এই চিঠির কথা জানালেন? না। সুশান্তবাবুকে নিশ্চয়ই জানিয়েছেন? হ্যাঁ, সুশান্ত এই ফ্যামিলিরই একজন। কি করবেন ভেবেছেন? সুশান্তর সঙ্গে পরামর্শ করেছি, সুশান্ত আজই টাকাটা নিয়ে যাবে। আমিও সঙ্গে যাব, কারণ ভবানী মন্দির সুশান্ত চেনে না। এত নগদ টাকা জোগাড় করতে পারবেন? আমি ম্যানেজ করতে পারবো। ডিস্কো কে আপনি জানেন? না, তবে সুশান্ত বলছিল ইন্দ্রজিতের কাছে নামটা শুনেছে। সুশান্ত ওর বডিগার্ড, কিন্তু গতকাল ও সুশান্তকে নিয়ে বেরোয়নি। সেই ভুলের জন্যই তো এই অবস্থা। জানেন, আমি ওকে একা বেরোতে বারণ করেছিলাম। আপনি তো রাঙাটুলির মেয়ে, চন্দ্রিকা রায়কে চিনতেন নিশ্চয়। সুন্দরী মহিলার চেহারায় মুহূর্তের জন্য বিকৃতি ফুটে উঠল। বিকৃত মুখে বললেন, ডেঞ্জারাস মেয়ে। ইন্দ্রজিৎকে আমি সাবধান করে দিয়েছিলাম, নিজের স্বামীকে যে মেয়ে লোক দিয়ে মার্ডার করাতে পারে তার চরিত্র কেমন, তাহলে ভেবে দেখুন। চন্দ্রিকার স্বামীকে আপনি চিনতেন? মুখোমুখি আলাপ ছিল না, শুনেছি নিরীহ গোবেচারা প্রকৃতির ছেলে ছিল। তবে ভীষণ মদ খেত, হয়তো হয়তো ফ্রাস্ট্রেশনের জন্য। তাছাড়া ওর বাবা ছিলেন এমএলএ, সেই জন্য খারাপ লোকেরা ওকে খুব এক্সপ্লয়েট করত। বটুকবাবুকেও রথিনের বোকামির জন্য বিব্রত হতে হতো অনেক। আপনি নিশ্চয়ই বটুকবাবুর ভাগ্নে হেমেন্দ্রকে চেনেন? আমার সন্দেহ হেমেন্দাই ডিস্কো। কেন সন্দেহ? চন্দ্রিকার সঙ্গে হেমেন্দার অবৈধ সম্পর্ক ছিল। আমার দৃঢ় বিশ্বাস রথিনকে মার্ডারের পেছনেও তারই হাত আছে। ইন্দ্রজিৎ আমাকে বলেছিল এসব কথা। খুলে বলাই উচিত আপনাকে। আসলে আমার স্বামী ভদ্রলোক যে বিপদে পড়েছে সেটা অকারণ নয়। চন্দ্রিকাকে নিয়ে হেমেন্দার সঙ্গে ইন্দ্রজিতের রেষারেষি চলছিল। জানেন, ইন্দ্রজিৎ আমাকে বলতো চন্দ্রিকার জীবন হেমেনই নষ্ট করেছে। এদিকে হেমেন্দা একদিন আমাকে টেলিফোনে বলছিল ইন্দ্রজিৎ চন্দ্রিকার জন্য বিপদে পড়বে, ওকে যেন আমি সাবধান করে দেই।
আপনি ইন্দ্রজিৎ বাবুকে বলেছিলেন সে কথা? হ্যাঁ, শুনে ও ক্ষেপে গেল। ভীষণ ঝগড়াঝাটি হলো আমার সঙ্গে। ইন্দ্রজিতের যুক্তি ছিল চন্দ্রিকার অভিনয় ক্ষমতা নাকি অসাধারণ, সে তার সৌরভ নাট্যগোষ্ঠীর অ্যাসেট হয়ে উঠবে ভবিষ্যতে। আমি নাকি কিছুই বুঝতে পারি না। আমি এক চুমুক খাবো মাত্র আপনার অনারে। জয়ন্ত, পুরো কাপ খাও। তুমি এখনই পার্ক স্ট্রিট থানায় গিয়ে দেখো তো ইসমাইল এখনো কেন এলো না গাড়ি নিয়ে। লাহিড়ী সাহেব বললেন বলে দিয়েছেন ওদের। শোনো, যাবে আর আসবে কিন্তু 12:30টার ট্রেন, ভুলে যেও না। ইন্দ্রজিৎ বাবুর গাড়ি? হ্যাঁ, গত রাতে ওর গাড়িটা ফ্রি স্কুল স্ট্রিটের মোড়ে পাওয়া গিয়েছিল। তখন টেলিফোনে আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। ফ্রি স্কুল স্ট্রিটের মোড়ে পাওয়া গেছে গত রাত্রে? হ্যাঁ, লাহিড়ী সাহেবই খবর দিয়েছিলেন, লোক পাঠিয়েছি সঙ্গে সঙ্গে। আপনি যখন ডিস্কোকে টাকা দিয়ে ইন্দ্রজিৎ বাবুর মুক্তি চেয়েছেন তখন আমার আর কিছু করার নেই। তো আমি রিস্ক নিতে চাই না। টাকার চেয়ে প্রাণের দাম অনেক বেশি। যদি ভালোই ভালোই ওকে ফিরিয়ে আনতে পারি আর নাটক করতে দেব না। কত অচেনা মেয়ে ওর গ্রুপে নাটক করতে আসে, হয়তো আবার কারোর জন্য বিপদে পড়বে। একটা প্রশ্ন, আপনার বাবার নাম কি? আমার বাবা একজন সায়েন্টিস্ট, একসময় অধ্যাপনা করতেন, ছেড়ে দিয়ে কী সব রিসার্চ করেন। আমার বাবা ভীষণ খেয়ালি মানুষ। আসলে মায়ের মৃত্যুর পর বাবা কেমন যেন হয়ে গিয়েছেন, কোথায় কোথায় বন জঙ্গল পাহাড়ে ঘুরে বেড়ান। বাই এনি চান্স আপনার বাবার নাম কি অনাথ বন্ধু রায়? হ্যাঁ, আপনি চেনেন? কাগজে উল্লেখা পড়েছি, ইকোলজিস্ট উনি। কর্নেল উঠে দাঁড়ালেন। মৃদুলা বললেন, আপনাকে কষ্ট দিলাম। সকাল অবধি জানতাম না টাকার জন্য ইন্দ্রজিৎকে কিডন্যাপ করেছে, তাহলে আপনাকে আসতে নিষেধ করতাম। কর্নেল পা বাড়িয়ে হঠাৎ ঘুরে বললেন, শুধু একটা চিঠির উপর ভরসা করে আপনি অত টাকা নিয়ে যাবেন? ধরুন যদি কোনো থার্ড পার্টি এই ঘটনার সুযোগে টাকাটা হাতাতে চায়? মৃদুলা উঠে দাঁড়িয়েছিলেন, শান্তভাবে বললেন, আমি বোকামি করছি না কর্নেল সাহেব। চিঠিটা পাওয়ার পরে টেলিফোনে কিডন্যাপার ইন্দ্রজিতের মুখ দিয়ে বলিয়েছে টাকা না দিলে ওরা ওকে মেরে ফেলবে। আমার স্বামীর গলার স্বর আমি চিনি, বেশ কিছুক্ষণ কথা বলেছি। আই সি, ঠিক আছে, চলি বলে জোরে পা ফেলে বেরিয়ে এলেন। গাড়ি স্টার্ট দিয়ে গেটের কাছে গেলে আবার সুশান্তের বয়সী অন্য একটি যুবক গেট খুলে দিল। আরেকজনকে গেটের পাশে বসে থাকতে দেখলাম। রাস্তায় পৌঁছে বললাম, ইন্দ্রজিৎ বাবুর থিয়েটারের লোকেরা সবাই ওর বাড়িতে থাকে নাকি? সেটা অস্বাভাবিক কিছু নয়, তবে ইন্দ্রজিৎ বাবুর এই বিপদের দিনে ওর কাছের মানুষ যারা, তারা ছুটে আসতেই পারে। যাকে মহিলাকে কেমন মনে হলো? শক্ত মনের মানুষ, স্ট্রং নার্ভ, ভেঙে পড়েননি। ওর বাবা অনাথবাবু একেবারে বিপরীত, রাঙাটুলিতে আলাপ হয়েছিল। কাল রাত্রে আপনি বলছিলেন, কিন্তু উনি যে ইন্দ্রজিৎ বাবুর শ্বশুর, এটা আমাকে চমক দেওয়ার জন্যই কি আপনি গোপন রেখেছিলেন? ভদ্রলোক পরিবেশ দূষণ এবং মানুষের ন্যাচারাল হ্যাবিটেট নিয়ে রীতিমতো আন্দোলন করেছেন খনি অঞ্চলে। তবে আমাকে একটা অর্কিড প্রজাতির খোঁজ দিয়েছিলেন, সেজন্য আমি কৃতজ্ঞ। বাঁদিকের রাস্তায় চলো, শর্টকাট হবে। ওদিকে কোথায় শর্টকাট হবে? আমরা সোজা চৌরঙ্গি এলাকায় যাব, জয়া ট্রেডিং এজেন্সির অফিসে। সেখানে কি? অমরেন্দ্র বাবুর ছেলে হেমেন্দ্রর সঙ্গে দেখা করতে চাই। একটা বহুতল বাড়ির 10 তলার পুরোটা নিয়ে জয়া ট্রেডিং এজেন্সি। বিশাল কারবার না থাকলে এমন সাজানো গোছানো অফিস করা যায় না। প্রচুর কর্মচারী আর উর্দি পরা বেয়ারা নিয়ে কর্মব্যস্ত একটা আধুনিক প্রতিষ্ঠান। রিসেপশনে কাউন্টারে সুন্দরী যুবতী মোতায়েন, মিঠে হাসিতে মিশিয়ে ফুরফুরে ইংরেজি বলছে, উচ্চারণে মার্কিনী ঢং, অর্থাৎ আনুনাসিক স্বর। 1 মিনিট পরেই একজন বেয়ারা এসে আমাদের নিয়ে গেল মালিকের চেম্বারে। হেমেন্দ্রবাবুর বয়স আন্দাজ করলাম 40-42-এর বেশি নয়। সপ্রতিভ ঝকঝকে চেহারা, চিবুকে দাড়ি, মুখে পাইপ। কর্নেলকে দেখেই উঠে দাঁড়িয়ে সেক্রেটারির টেবিলের ওপর দিয়ে হাত বাড়ালেন। করমর্দনের পর কর্নেল আমার সঙ্গে আলাপ করিয়ে দিলেন। হেমেন্দ্র একটু হেসে বললেন, আমি তো ভেবেছিলাম কর্নেল সাহেব এতক্ষণ রাঙাটুলিতে মামাবাবুর ভূতের পেছনে ছোটাছুটি করে বেড়াচ্ছেন। যেতাম, একটু বাধা পড়ে গেল। পরশু রাত্রে তোমার বাবা কিভাবে বাড়ি ফিরেছিলেন? সে এক কেলেঙ্কারি।
আমি গাড়ি নিয়ে বেরিয়ে জলে আটকে গেলাম। ইঞ্জিনে জল ঢুকে গাড়ি বিগড়ে গেল। ওই অবস্থায় গাড়ি ফেলে রেখে কাছাকাছি একটা গ্যারেজে গিয়ে লোক ডেকে, সে এক বিশ্রী ঝামেলা। বাড়ি ফিরলাম গ্যারেজে একটা গাড়ি নিয়ে। তখন রাত প্রায় 1টা। ফিরে দেখি বাবলা ঘুমোচ্ছেন। জানতাম আমার অপেক্ষা করবেন না, কিন্তু এই ট্র্যাজেডির মধ্যে একটা কমেডিও আছে। আমার গাড়ি জলে ডুবেছিল আপনার বাড়ির কাছাকাছি। আসলে শর্টকাটে আসতে গিয়েই পড়লাম অগাধ জলে। ফ্রি স্কুল স্ট্রিটে নাকি? হ্যাঁ, সি দ্য ফান। তার উপর লোডশেডিং সারা এলাকায়। ওই রাস্তাটায় আজকাল 1 কোমর জল জমে যায়। তুমি কি ওলসন হাউস চেনো? ওই রাস্তায় বাড়িটা পড়ে। ওলসন হাউস নামটা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, আজই কাগজে পড়েছি একটা মার্ডার হয়েছে ওই বাড়িতে। আপনি কি? হ্যাঁ, আমি ইন্টারেস্টেড। চন্দ্রিকাকে তুমি চিনতে? চিনতাম, দ্যাটস আ লং স্টোরি। কিন্তু আমি আজ কাগজ পড়েই জানলাম চন্দ্রিকা ওই বাড়িতে থাকতো এবং কলগার্ল হয়ে উঠেছিল। আশ্চর্য লাগছে। চন্দ্রিকা মাঝে মাঝে আমার অফিসেও আসতো, চাকরির জন্য বলতো। কিন্তু আমি জানতাম ওর নামে ওর স্বামীকে মার্ডারের চার্জ আছে। তাছাড়া ওকে তো ছোটবেলা থেকেই চিনি। ওর স্বামী রথিন আমার মামাতো ভাই ছিল, কিন্তু আমার পক্ষে ওর জন্য কিছু করা সম্ভব ছিল না। তুমি ইন্দ্রজিৎ ব্যানার্জির সঙ্গে ওকে মিশতে বারণ করতে শুনেছি। কে বলল? ইন্দ্রজিৎ বলল আপনাকে? ইন্দ্রজিৎকে ডিস্কো নামে কোন মাফিয়া ডন কিডন্যাপ করে 1 লাখ টাকা চেয়েছে। বলেন কি? কে ডিস্কো? বললাম তো, মাফিয়া ডন, ওলসন হাউসের কলগার্লদের মালিক। ইন্দ্রজিতের সঙ্গে আপনার আলাপ আছে মনে হচ্ছে। সে বলেছে আমি চন্দ্রিকাকে ওর সঙ্গে মিশতে বারণ করতাম। না, ইন্দ্রজিৎ বাবুর স্ত্রী মৃদুলা। আশ্চর্য তো। উত্তেজিত হও না প্লিজ। মৃদুলা ভুল বুঝতেই পারেন, কিন্তু ইন্দ্রজিতের সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল তোমার মুখেই জানতে চাই। কফি খান? বলছি। হেমেন্দ্র সুইচ টিপে ঘন্টা বাজালেন। একজন বেয়ারা এলে তাকে কফি আনতে বললেন। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে হাসবার চেষ্টা করলেন। মৃদুলাকে নিশ্চয়ই ইন্দ্রজিৎ ভুল বুঝিয়েছে। ইন্দ্রজিৎ নাটক করে, নিজেকে শিল্পী বলে, কিন্তু এটা ওর চরিত্রের অন্য দিক। মুখোশ বলতে পারেন। আপনি কি জানেন ইন্দ্রজিৎ একসময় ট্রেড ইউনিয়ন করতো ধানবাদ এরিয়ায়? ও ধানবাদেরই ছেলে। আমার মামাবাবু বটুক চৌধুরী এমএলএ ছিলেন, আপনি তো জানেন। মামাবাবুও ট্রেড ইউনিয়ন করতেন। সেই সূত্রে ইন্দ্রজিৎ রাঙাটুলিতে মামাবাবুর বাড়িতে যাতায়াত করত। তারপর মৃদুলার সঙ্গে কীভাবে প্রেম টেম করে ফেলে। মৃদুলার বাবা তখন পাটনা ইউনিভার্সিটির অধ্যাপক। ইন্দ্রজিৎ মৃদুলাকে নিয়ে কলকাতায় চলে আসে, বিয়ে করে। ট্রেড ইউনিয়ন করে ইন্দ্রজিৎ প্রচুর পয়সা কামিয়েছিল। মামাবাবু জানতেন ইন্দ্রজিৎ রাজনীতিতে তাকে ডোবাবে, তাই তার সংস্রব এড়িয়ে চলতেন। আমি নিজের কানে শুনেছি মামাবাবু জনসভায় চিৎকার করে ইন্দ্রজিতের দুর্নীতির মুখোশ খুলে দিচ্ছেন। এই জন্যেই আমার সন্দেহ ইন্দ্রজিৎ মামাবাবুর বিরুদ্ধে কলকাতায় এসে কলকাঠি নেড়েছে। গত বছর মামাবাবু নিখোঁজ হয়ে যান। তারপর ড্যামের জলে ওর বডি পাওয়া যায়। ইন্দ্রজিৎ পুরনো রাগ ঝাড়তে ওর এক সময়কার চেলাদের দিয়ে মামাবাবুকে মার্ডার করিয়েছিলেন। এবার বুঝুন ইন্দ্রজিতের সঙ্গে আমার সম্পর্ক কী ধরনের ছিল। কফি খান? আরও বলছি। কিন্তু কলকাতায় তোমার সঙ্গে ইন্দ্রজিতের যোগাযোগ ছিল, প্লিজ এক্সপ্লেইন ইট। যোগাযোগের প্রশ্নই ওঠে না। আমার বাড়ির পাশেই রথিন একটা বাড়ি করেছিল। আমি আমার ঘর থেকে দেখতে পেতাম ইন্দ্রজিৎ রথিনের সঙ্গে মদ খাচ্ছে, চন্দ্রিকা ওদের সঙ্গে আড্ডা দিচ্ছে। কাজী রথিনকে আড়ালে সাবধান করে দিতাম ইন্দ্রজিৎ সম্পর্কে। কিন্তু রথিনের আর্থিক অবস্থা ক্রমশ পড়ে এসেছিল। ইন্দ্রজিৎ ওকে মদত জোগাত। আমি চন্দ্রিকাকে সাবধান করে দিয়েছিলাম। চন্দ্রিকাও আমার ওপর খাপ্পা হয়েছিল। চন্দ্রিকা যাকে বলে স্পয়েলড চাইল্ড। এক রাতে দেখি রথিন মাতাল হয়ে লনে পড়ে আছে, আর চন্দ্রিকা ইন্দ্রজিতের সঙ্গে। সরি, আমার খারাপ কথাবার্তা বলা অভ্যেস নয়। তুমি ইন্টারভিন করেছিলে কি? হ্যাঁ, আফটার অল রথিন আমার মামাতো ভাই। তুমি মৃদুলাকে ফোন করে বলেছিলে? হ্যাঁ, মৃদুলাকে বলেছিলাম ওর স্বামী চন্দ্রিকাকে যেন অ্যাভয়েড করে। আসলে চন্দ্রিকার বদনাম দিয়ে ভয় দেখিয়েছিলাম মৃদুলাকে। রথিন খুন হয়েছিল কিভাবে? বাড়িতেই ওর গলা কাটা ডেড বডি পাওয়া যায়। চন্দ্রিকা উধাও, বডি পচে গন্ধ ছুটছে। তখন ব্যাপারটা জানা যায়। কাজেই স্বভাবত চন্দ্রিকাকে পুলিশের সন্দেহ হয়। তুমি বলেছিলে চন্দ্রিকা তোমার কাছে চাকরির জন্য আসতো। ইদানিং আসতো। রথিন খুন হয়েছে 6-7 বছর আগে। রথিনের খুন হওয়া সম্পর্কে তার বক্তব্য জানতে চাওনি? কেন চাইব না? হঠাৎ যেদিন প্রথম এলো আমি সেদিনই চার্জ করেছিলাম ওকে। সেই রাতে রথিনের সঙ্গে ঝগড়া হয়েছিল। রথিন ওকে মেরেছিল। চন্দ্রিকা নিজের কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে চলে যায়। রথিন তখন মাতাল অবস্থায় ছিল। গালাগালি দিয়ে দরজা ভেতর থেকে এঁটে দেয়।
তারপর কি হয়েছে চন্দ্রিকা জানতো না। চন্দ্রিকা কোথায় আশ্রয় নিয়েছিল তারপর? চন্দ্রিকার কথা আমি বিশ্বাস করিনি। বলেছিল ও নাকি ওর এক আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছিল, বিডন স্ট্রিটের ওদিকে কোথায় যেন। ওর জ্যাঠামশাই হরনাথবাবুর অ্যাডভোকেটকে ওর সেই আত্মীয় নাকি অ্যাপ্রোচ করেছিলেন, কারণ চন্দ্রিকার নামে তখন হুলিয়া করেছে পুলিশ। দ্যাটস আ লং স্টোরি। চন্দ্রিকার কথা সত্যি মিথ্যে বোঝা কঠিন ছিল আমার পক্ষে। চন্দ্রিকা এরপর ইন্দ্রজিতের পাল্লায় পড়েছে, তুমি কিভাবে জেনেছিলে? চন্দ্রিকা একদিন কথায় কথায় বলছিল ইন্দ্রজিতের সঙ্গে তার যোগাযোগ হয়েছে আবার। আমি চাকরির ব্যবস্থা না করে দিলে সে ওর নাটকের দলে ঢুকবে। চন্দ্রিকাকে নিয়ে আমার মাথা ব্যথা ছিল না, কাজে আমি বলেছিলাম চান্স পেলে ছেড়ো না। আসলে আমি ওকে এড়াতে চেয়েছিলাম। গত পরশু রবিবার সন্ধ্যায় ইন্দ্রজিতের নাটক দেখতে গিয়েছিলে তুমি। আমি তোমাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু নাটক শেষ হওয়ার পর ভিড়ে আর দেখিনি। হ্যাঁ, আপনাকেও দেখেছি, সামনে গেস্টের সিটে ছিলেন। তবে নাটক শেষ হওয়ার পর আমিও ভিড়ে আপনাকে আর খুঁজে পাইনি। বৃষ্টি পড়ছিল বলে বাড়ি চলে গেলাম। গিয়ে শুনি বাবা আপনার বাড়িতে এসেছেন, গাড়ি পাঠাতে বলেছেন। তখন তুমি ডান দিকে দ্বিতীয় সারিতে ছিলে। না, চন্দ্রিকা শনিবার অফিসে ফোন করেছিল। ও সত্যিই ইন্দ্রজিতের নাটকে চান্স পেয়েছে। আমি নাটকটা দেখলে ও খুশি হবে। কিছুক্ষণ পর একটা লোক এসে গেস্ট কার্ড দিয়ে গেল। কাজেই নিছক কৌতূহল আমি নাটক দেখতে গিয়েছিলাম। একা গিয়েছিলে? চন্দ্রিকা আমার স্ত্রীর পরিচিত, কাজেই দুটো কার্ড পাঠালেও আমি একা যাওয়াই উচিত মনে করেছিলাম। আপনি ডিটেকটিভ কথাটা শুনলে চটে যান, কাজেই কথাটা বলছি না। কে চন্দ্রিকার মার্ডার মিস্ট্রি সলভ করার জন্য আপনাকে অ্যাপ্রোচ করেছে? ইন্দ্রজিৎ? না, চন্দ্রিকা। চন্দ্রিকা বুঝতে পেরেছিল তাকে মার্ডার করা হবে? চন্দ্রিকার কাছে একটা মূল্যবান কাগজ ছিল, সে বুঝতে পেরেছিল ওটা কেড়ে নেওয়ার জন্য তাকে ফাঁদে ফেলা হয়েছে। বাই এনি চান্স তুমি রবিবার রাতে নাটক শেষ হওয়ার পর ওর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলে? হ্যাঁ, ওকে গ্রিন রুমে না পেয়ে চলে এসেছিলাম। গেটের কাছে দেখি চন্দ্রিকা একটা ট্যাক্সিতে চাপছে। ইন্দ্রজিৎ দৌড়ে গেল ওর কাছে। তারপর দেখলাম ট্যাক্সি চলে গেল। ইন্দ্রজিতের মুখোমুখি হওয়ার ইচ্ছা আমার ছিল না, তাই আমি আমার গাড়ির কাছে চলে এলাম। দ্যাটস অল। কিন্তু চন্দ্রিকার মূল্যবান কাগজটা কি? জানি না। চন্দ্রিকাকে কেউ মার্ডার করে সেটা হাতিয়েছে? তাও জানি না। আর তোমার সময় নষ্ট করব না। এবার তোমার বাবার কথায় আসা যাক। শুধু একটা প্রশ্ন, তোমার বাবার ঘরের সামনে কে একটা কাগজ ফেলে গেছে, তাতে লেখা আছে চাই চিচিং ফাঁক। বাবার মাথা খারাপ হয়ে গেছে, সাইকিক পেশেন্ট হয়ে পড়েছেন। চাই চিচিং ফাঁক কথাটা তুমি শুনেছ আগে? নেভার, সব বাবার পাগলামি। আচ্ছা, উঠি। চন্দ্রিকার খুনিকে ধরার জন্য তোমার সহযোগিতা ভবিষ্যতেও দরকার হতে পারে হেমেন, আশা করি পাবো। উঠে দাঁড়ালেন হেমেন্দ্র। তারপর বিদায় অভ্যর্থনার ভঙ্গিতে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন আমাদের। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, হেমেনবাবুর বক্তব্য শুনে খটকা লেগেছে আমার। কি খটকা? পরশু রাতে উনি চন্দ্রিকাকে ফলো করেছিলেন এবং মোর ভয়েই চন্দ্রিকা আমাদের গাড়িতে লিফট নিয়েছিল বলে আমার সন্দেহ হচ্ছে। আর কিছু? ফ্রি স্কুল স্ট্রিটের চন্দ্রিকা খুন হওয়ার সময় হেমেন্দ্র কাছাকাছি ছিলেন, গাড়ি জলে আটকে গিয়েছিল। ডিস্কোর পরিচয় না জানা পর্যন্ত হেমেনকে আমি ক্লিন সার্টিফিকেট দিচ্ছি। ফিল্মে দেখেছি এই ধরনের বিগ বিজনেসম্যান আড়ালে মাফিয়া ডন হয়, তাদের অনেক দামি থাকে। এবেলাও আমার বাড়ি তোমার লাঞ্চের নেমন্তন্ন না ডার্লিং। রহস্যের পাঁকে হাবুডুবু খাচ্ছি, তুমি সঙ্গে থাকলে ভরসা পাই। মাঝে মাঝে আমাকে তুমি যায় জেরবার করবে, কিন্তু কোনো খটকা লাগলে বলবে, তাতে আমার দৃষ্টি পরিষ্কার হবে। কর্নেলের বাড়ি পৌঁছে গাড়ি পার্কিং জোনে রাখলাম। কর্নেল বললেন, ভেবো না আমার অন্যে ভাগ বসাবে, ষষ্ঠীকে বলা আছে। তেতালায় ডোরবেলের সুইচ টিপলে ষষ্ঠী দরজা খুলে দিল। বলল, নালবাজারের নাহিরি সাহেব ফোন করেছিলেন, আপনাকে ফোন করতে বলেছেন। করছি ফোন, তুই খাবার রেডি কর। আজ আমি স্নান করব না। জয়ন্ত, তুমিও করো না। বাইরে থেকে ঘেমে তেতে এসে সেবেলার স্নান করা উচিত নয়, নাকি করবে? আমি স্নান করেই বেরিয়েছি আজ। ফাইন। বলে কর্নেল টেলিফোন তুলে ডায়াল করতে থাকলেন। এনগেজ টোন নিশ্চয়ই। কিছুক্ষণ পর আবার ডায়াল করলেন। এবার সাড়া পেয়ে বললেন, অরিজিৎ। কি? হ্যাঁ, তারপর বলো কি? হ্যাঁ, লোক রাখার ব্যবস্থা করাই ঠিক। অবশ্য রাতেও থাকবে।
থ্যাঙ্কস, ছাড়ছি। হ্যারি ওলসনের কাজের লোকটাকে ডিস্কোর এক চেলা এসে হুমকি দিয়েছে, সে প্রাণ নিয়ে কেটে পড়েছে। ওলসনকেও শাসিয়ে গেছে পুলিশের কাছে বেবাস কিছু বললে খতম করে ফেলবে। এমনকি আমার নাম করে বলেছে ওই বুড়ো ঘুঘুকেও কিছু বললে বডি ফেলে দেবে। ভয়ে ওলসন সাহেব কাট। ভাগ্যিস আজ ডিটেকটিভ ইন্সপেক্টর অশোকবাবু ওলসন হাউসে আবার গিয়েছিলেন, ওলসন তাকে জানিয়েছেন। তারপর এখন সারাক্ষণ পুলিশ থাকছে ওলসন হাউসে। রাগ হলো, বললাম, ডিস্কোর ফোন নাম্বার তো আপনার জানা, পুলিশকে বলছেন না কেন? ওই নাম্বার কার সেটা টেলিফোন দপ্তর থেকে জেনে নিক, পুলিশকে সব গোপন নাম্বার জানাতে ওরা বাধ্য। সময় হলে বলবো। ডিস্কোর সঙ্গে আমার আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার দরকার এখনো শেষ হয়ে যায়নি। যাকে বাথরুমে গিয়ে আগে একটু জলস্পর্শ করি। খেতে বসে বললাম, একটা পয়েন্ট আপনার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে কিন্তু। কর্নেল তাকালেন। ওলসন সাহেব বলেছিলেন চন্দ্রিকা ডিস্কোকে হুমকি দিয়ে কথা বলতো। বলতো, তাতে কি? চন্দ্রিকা ব্ল্যাকমেল করতো না তো ডিস্কোকে? হয়তো করতো, কিন্তু ব্ল্যাকমেল কিসের ভিত্তিতে করতো সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ ব্ল্যাকমেল কথাটা মাথায় রাখা উচিত নয়। ধরুন পুলিশকে তার আসল পরিচয় ফাঁস করে দেবো বলে হুমকি দিত। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু ডিস্কো নাকি গভর্নমেন্টের ওপর মহলে প্রভাবশালী লোক। তাহলে হেমেন বাবুর ডিস্কো হওয়ার চান্স আছে। কেন? তার মামা বটুক চৌধুরী ছিলেন এমএলএ। এদিকে হেমেনবাবুর বাবার সঙ্গে তাঁর শ্যালকের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবং হেমেনবাবুর সঙ্গে তাঁর বাবার সম্পর্ক নাকি ভালো নয়, আপনিই বলেছিলেন। সম্পর্ক খারাপের কারণ হেমেনবাবুর সঙ্গে বটুকবাবুর ঘনিষ্ঠতা, এই হলো আমার থিওরি। অর্থাৎ হেমেনবাবু মামার সাপোর্টার ছিলেন, এতে তাঁর বাবা ক্ষুব্ধ হতেই পারেন। সম্পর্ক খারাপ বলতে এমন কিছু খারাপ নয়। তত খারাপ হলে ছেলের বাড়িতে উঠবেন কেন? আসলে অমরেন্দ্রর সঙ্গে হেমেন্দ্রের সম্ভবত পারিবারিক কোনো বিষয়ে মতান্তর আছে। এটা আমি আজ করেছিলাম হেমেনবাবুর দিদি সুনন্দার কথায়। সুনন্দা বলেছিল হেমেনের সন্দেহ বাবা সব প্রপার্টি আমাকে এবং সত্যকামকে উইল করে দিয়েছেন। হেমেনের টাকার অভাব নেই, কিন্তু টাকার উপর ভীষণ লোভ আছে, সুনন্দার ভার্সন এটা। এদিকে অমরেন্দ্রর বক্তব্য হলো হেমেন সুনন্দাকে দেখতে পারে না। পারিবারিক দ্বন্দ্ব হলে এমনটা হয়েই থাকে। ও, তোমাকে বলতে ভুলে গেছি, সুনন্দা এবং হেমেন এক মায়ের সন্তান নন। সুনন্দার মা মারা যাওয়ার পর অমরেন্দ্র দ্বিতীয় বিয়ে করেন। বটুক চৌধুরীর বোন তার দ্বিতীয় স্ত্রী এবং হেমেনের মা। কর্নেল বরাবর বলেন খাওয়ার সময় কথা বলা উচিত নয়, কিন্তু আজ তাঁর নিয়মের ব্যতিক্রম দেখে বুঝতে পারছিলাম সত্যিই তিনি রহস্যে হাবুডুবু খাচ্ছেন। রাঙাটুলির সিংহরায় পরিবারের পুরনো কাহিনী শোনাচ্ছিলেন, আমি শুনছিলাম না, ডিস্কোর মূর্তি হেমেন্দ্রের চেহারায় আরোপ করছিলাম। চমৎকার খাপ খাচ্ছিল। এমনকি চন্দ্রিকার ডিস্কোকে ব্ল্যাকমেল করার থিওরিও মানিয়ে যাচ্ছিল, কারণ হেমেন্দ্রের আমদানি রপ্তানির কারবার আছে। এই সুযোগে নিষিদ্ধ ড্রাগের কারবার চালানো অসম্ভব নয়। চন্দ্রিকা কি ব্ল্যাকমেল করার ব্যাপারে ইন্দ্রজিতের সাহায্য নিয়েছিল? ইন্দ্রজিতের তদবিরেই কিন্তু ওলসন হাউসে পুলিশ হানা দিয়েছিল। অরিজিৎ লাহিড়ী অবশ্য বলছিলেন নার্কোটিক্স পাওয়া যায়নি এবং ওটা পাবলিক খাওয়ানো উড়ো খবর। তার মানে ডিস্কো এত প্রভাবশালী যে ডিসিডিডিরও কিছু করার ক্ষমতা নেই। তাছাড়া হেমেন্দ্র সিংহ রায়ের মতো বড় ব্যবসায়ীরাই তো রাজনৈতিক দলের ফান্ডে মোটা চাঁদা যোগান। অতএব হেমেন্দ্রের ডিস্কো হওয়ার চান্স উড়িয়ে দেওয়া যায় না। আরও একটা পয়েন্ট, কর্নেলের কাছে জানা গেল সুনন্দা বলেছিলেন হেমেন্দ্রের টাকার উপর ভীষণ লোভ, অর্থাৎ ভদ্রলোক অর্থলোলুপ। কাজেই নগদ 1 লক্ষ টাকার জন্য ইন্দ্রজিৎকে কিডন্যাপ করার ঘটনা থেকে সন্দেহের কাঁটা হেমেন্দ্রের দিকেই ঘুরে যাচ্ছে। আবার ইন্দ্রজিৎকে কিডন্যাপ করে বুঝিয়ে দেওয়াও হলো, সাবধান, আমার পেছনে লাগতে এসো না। খাওয়ার পর ড্রয়িং রুমে গিয়ে কর্নেল চুরুট টানছিলেন এবং আমি সোফায় লম্বা হয়েছিলাম। আমার থিওরি ওকে গেলানোর চেষ্টা করছিলাম। কর্নেল চোখ বুজে ইজি চেয়ারে হেলান দিয়ে দাড়িতে হাত বোলাতে বোলাতে শুনছিলেন এবং মাঝে মাঝে হুঁ দিচ্ছিলেন। সেই সময় টেলিফোন বাজলো। কর্নেল বললেন, জয়ন্ত, ফোনটা ধরো। ফোন তুলে সাড়া দিলাম। মহিলা কণ্ঠে কেউ বলল, এটা কি কর্নেল নীলাদ্রি সরকারের ফোন? হ্যাঁ, আপনি কে বলছেন? আপনি কি কর্নেল নীলাদ্রি সরকার বলছেন? না, আপনি কে? কর্নেল সাহেব কি নেই? আছেন, কিন্তু আপনি কে বলছেন? প্লিজ কর্নেল সাহেবকে একটু দিন না, আমি তার সাথেই কথা বলতে চাই।
মাউথপিসে হাত চাপা দিয়ে কর্নেলকে বললাম, কোনো মহিলা, নাম বলছেন না, আপনার সঙ্গে কথা বলতে চান। কর্নেল হাত বাড়িয়ে ফোন নিয়ে বললেন, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। তারপর বেশ কিছুক্ষণ ক্রমাগত হ্যাঁ হুম এইসব করে গেলেন। শেষে বললেন, থ্যাঙ্কস, রাখছি। ডিস্কোর কোনো মেয়ে চালা নিশ্চয়ই? ভদ্র ভাষায় বলা চলে ডিস্কো চক্রের প্রাক্তন সদস্যা। এই একটা ব্যাপার আমি বরাবর দেখে আসছি জয়ন্ত। আমি কোনো রহস্য সমাধানে নামলে জানা অজানা অনেক লোক আড়াল থেকে আমাকে ক্লু জোগাতে ব্যস্ত হয়ে ওঠে, কিন্তু সমস্যা হলো এই সুযোগটা আমার প্রতিপক্ষও নিতে ছাড়ে না এবং ভুল পথে ছোটাতে চায়। চেজিং আফটার এ রেড হেরিং টার্মটা আমার মুখে বহুবার শুনেছ। সোজা বাংলায় বলা চলে আলেয়ার পেছনে দৌড়ানো। কেউ কেউ আলেয়া তৈরি করে রহস্যের অন্ধকারে। এই মহিলাও কি আলেয়ার দিকে ছোটাতে চাইছেন আপনাকে? জানি না। কি বলল, বলতে আপত্তি আছে? বলল সে এক সময় ওলসন হাউসে থাকতো, চন্দ্রিকাকে চিনত। চন্দ্রিকা নাকি ডিস্কোর খুব বিশ্বস্ত ছিল। নার্কোটিক্সের কারবার আছে ডিস্কোর। চন্দ্রিকাকে ডিস্কো ওই কারবারেই নাকি ব্যবহার করত। কমাস আগে নার্কোটিক্সের একটি পেটি চন্দ্রিকার ঘরে ডিস্কোর লোক এসে দিয়ে যায়। চন্দ্রিকার ঘর থেকে সেটা আশ্চর্যভাবে হারিয়ে যায়। আসলে চন্দ্রিকাই নাকি সেটা হাফিজ করেছিল। সেই নিয়ে ডিস্কোর সঙ্গে চন্দ্রিকার বিবাদ বাঁধে, কিন্তু ডিস্কো চন্দ্রিকাকে ঘাঁটাতে সাহস করেনি, পাছে চন্দ্রিকা সব ফাঁস করে দেয়। তাছাড়া ইন্দ্রজিৎ ব্যানার্জির সঙ্গে চন্দ্রিকার চেনা জানা ছিল। ইন্দ্রজিৎ বাবুর নাকি গভর্নমেন্টের উপর মহলে যোগাযোগ আছে, পুলিশে তো আছেই। তাছাড়া এখন কেন্দ্রীয় মন্ত্রী নাকি ওর ঘনিষ্ঠ আত্মীয়। তাই ডিস্কো সাবধানে চন্দ্রিকাকে ট্যাকল করত। তারপর ডিস্কো মরিয়া হয়ে চন্দ্রিকাকে খতম করেছে বলে মেয়েটির ধারণা। নাম কি মেয়েটির? নাম বলল না। চন্দ্রিকার সূত্রে ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে তার পরিচয় হয়েছিল। ইন্দ্রজিৎ বাবু তাকে ওলসন হাউসের পাপপুরি থেকে, হ্যাঁ পাপপুরি শব্দটাই বলল মেয়েটি। ইন্দ্রজিৎ বাবু ওকে পাপপুরি থেকে উদ্ধার করেছিলেন, এই তো? হ্যাঁ, এখন সে সৌরভ নাট্যগোষ্ঠীর অভিনেত্রী, ভদ্র জীবনযাপন করছে। ইন্দ্রজিৎ বাবুর প্রতি সে কৃতজ্ঞ। আপনার নাম ঠিকানা পেল কোথায়, ওটা বলল না? ওলসন সাহেব তার চেনা, তাই ওকে ফোন করে সব কথা বলেছে। উনি তাকে আমার ফোন নম্বর এবং নাম ঠিকানা দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। তাহলে ব্যাপারটা আলেয়া নয় কর্নেল। কেন নয়? ওলসন বলছিলেন তার সন্দেহ তার ফোন ডিস্কো ট্যাপ করেছে। কাজেই আজ তার কাজের লোক এবং তাকে ডিস্কোর চালাদের হুমকি দেওয়ায় বোঝা যাচ্ছে এই মেয়েটির কথা ডিস্কো জেনে গেছে। আমার ভয় হচ্ছে মেয়েটির কোনো বিপদ না হয়। ইন্দ্রজিৎ বাবু এখন ডিস্কোর কবলে। আমি সে কথা ভাবছি না, ভাবছি চন্দ্রিকার সঙ্গে আলাপের ব্যাপারটা কেন ইন্দ্রজিৎ বাবু বানিয়ে বলেছেন আমাকে। জয়ন্ত, আমি অসত্যভাষীদের পছন্দ করি না, বিশেষ করে আমার সাহায্য যারা চায় তা আমাকে কিছু গোপন করলে আমি আর তাদের পাত্তা দিই না। কিন্তু পরদিন কর্নেলের অ্যাপার্টমেন্টে গিয়ে অবাক হয়ে দেখলাম ইন্দ্রজিৎ ব্যানার্জি উস্কো খুস্কো পোড় খাওয়া চেহারায় কতকটা ঝড়ে বিধ্বস্ত কাকতাড়ুয়ার মতো বসে আছেন এবং রহস্যভেদী বৃদ্ধ তাকে একটু আধটু নয় বেশি রকমেরই পাত্তা দিচ্ছেন। হাসি খুশি মুখে তার সঙ্গে বাক্যালাপ করছেন, সমবেদনা সূচক ভঙ্গি করছেন। আমি থমকে দাঁড়িয়েছি দেখে বললেন, জয়ন্ত, আমারই ভুল। ডিস্কো ইন্দ্রজিৎ বাবুকে কিডন্যাপ করতে পারে এটা কেন আমার মাথায় এলো না বুঝতে পারছি না। আসলে বয়স, আমার এই বয়সে 72-এ ধরা বলে একটা কথা আছে। স্বীকার করছি আমাকে 72-এ ধরেছে। ইন্দ্রজিৎ বাবু আপনাকে কিভাবে কিডন্যাপ করেছিল ডিস্কো? ওলসনের বাড়িতে ডিস্কোকে মিট করতে গিয়েছিলাম। শয়তানটা ফোনে আমাকে ডেকেছিল বোঝাপড়া করার জন্য। আমার জেদ চেপেছিল মাথায়। গাড়ি পার্ক স্ট্রিটের মোড়ে রেখে পায়ে হেঁটে যাব ভাবছিলাম। গাড়ি থেকে নামছি, এমন সময় একটা লোক হাতে চাঁপা ফুল নিয়ে এসে বলল, ফুল কিনবেন স্যার? শুঁকে দেখুন, দারুণ সেন্ট। সে ফুল নাকের কাছে আনতেই মাথাটা কেমন করে উঠল। তারপর দেখি আমি একটা ঘরে শুয়ে আছি। খাটের সঙ্গে আমার হাত পা বাঁধা, মুখে টেপ বাঁধা, মুখোশ পরা দুজন লোক আমাকে পাহারা দিচ্ছে। যাক, আপনি আর বেশি কথাবার্তা বলবেন না, আপনার বিশ্রাম করা দরকার। এভাবে চলে আসাও ঠিক হয়নি। ইন্দ্রজিৎ বাবুর চোখের তলায় কালো ছোপ, ক্রোধের ছটা চোখের তারায় ঠিকরে পড়ল।
1 লাখ টাকা কম কথা নয় কর্নেল সাহেব। মৃদুলা তার গয়নাকাটি বন্দুক রেখে ধার দেনা করে অতগুলো টাকা জোগাড় করেছিল, কিন্তু ডিস্কোর জাল কতদূর ছড়ানো দেখুন। কোথায়? রাঙাটুলিতে জঙ্গলের ভেতর পুরনো একটি মন্দির। তার মানে ডিস্কোর লোক সেখানেও আছে। সে তো বোঝাই যাচ্ছে। যাই হোক, আপনি আবার ফোন করে জেনে নিন আপনার স্ত্রী রাঙাটুলি থেকে ফিরলেন কিনা। ইন্দ্রজিৎ উঠে গিয়ে ফোন তুলে ডায়াল করলেন, বোঝা গেল এনগেজ টোন। আবার ডায়াল করলেন, বিরক্ত হয়ে বললেন, বোঝা যাচ্ছে না তখন থেকে খালি এনগেজ টোন। ডিস্কোর লোক গিয়ে ফোনের লাইন কেটে রেখেছে কিনা কে জানে। আমি চলি কর্নেল। ইন্দ্রজিৎ বাবু বেরিয়ে গেলে বললাম, আবার ওকে ডিস্কোর লোকেরা রাস্তায় কিডন্যাপ করতে পারে, পুলিশকে আপনি বলে দিলেও পারতেন। শেষ রাতে ইন্দ্রজিৎ বাবুকে ওরা তার বাড়ির গেটে রেখে গিয়েছিল। বাড়িতে সৌরভ নাট্যগোষ্ঠীর ছেলেরা পাহারায় ছিল, কোনো অসুবিধে হয়নি। 7টা নাগাদ উনির সঙ্গে 2জন ছেলেকে নিয়ে সোজা আমার বাড়িতে হাজির। গাড়িতে ওরা আছে, কাজেই ডিস্কো দ্বিতীয়বার কিডন্যাপ করতে চাইলেও পারবে না। ডিস্কো তো বোকা নয়। রাঙাটুলির ভবানী মন্দিরের টাকা পেয়েই তাহলে ডিস্কোর লোক ট্রাঙ্কলে ডিস্কোকে জানিয়েছিল, তাই ইন্দ্রজিৎ বাবুকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ডিস্কো কথা রেখেছে, গায়ে আঁচড়টি পর্যন্ত দেয়নি। অথচ নাকি ইন্দ্রজিৎ বাবু তার ঘোর শত্রু। ডিস্কোকে ভদ্রলোক বলা উচিত। আপনি চন্দ্রিকার সঙ্গে ইন্দ্রজিৎ বাবুর আলাপের ব্যাপারটা তোলেন না? তুমিও তো দেখলে কি অবস্থা। এই অবস্থায় ওসব কথা তোলা কি উচিত? এবার ডিস্কোর রিয়াকশন দেখা যাক। 1 লাখ টাকা হাতিয়ে শত্রুকে জব্দ করা নয়, শুধু হাতে নাতে বুঝিয়ে দিয়েছে, সাবধান, আমার সঙ্গে লড়তে এসো না। কর্নেল টেলিফোন তুলে ডায়াল করার পর কিছুক্ষণ চুপচাপ থাকলেন। জিজ্ঞেস করলাম, এনগেজড? না, রিং হচ্ছে, কেউ ধরছে না। আজকাল টেলিফোনের ওই এক রূপ। আবার ডায়াল করুন বরং। কর্নেল আবার ডায়াল করলেন, তারপর বললেন, রিং হচ্ছে, সাড়া নেই। কিছুক্ষণ চেষ্টার পর টেলিফোন রেখে গম্ভীর মুখে বসে রইলেন। ষষ্ঠী আমার জন্য কফি আর স্ন্যাক্স দিয়ে গেল। কফিতে চুমুক দিয়ে বললাম, আমার কথাটা আপনি কিন্তু শুনছেন না। আমি বলছি লাহিড়ী সাহেবের সাহায্যে টেলিফোন দপ্তর থেকে এই গোপন নাম্বারের নাম ঠিকানা জোগাড় করার অসুবিধাটা কি? নাম ঠিকানা পেয়ে গেলেই তো ডিস্কোকে পাকড়াও করা যাবে। কর্নেল চোখ বুঝে চোরটের ধোঁয়া ছেড়ে শুধু বললেন, তুমি ঠিক বলেছ। নাম্বার থেকেই তো এলাকা বোঝা যাবে। কোন এলাকার নাম্বার? 24 ধর্মতলা স্ট্রিট, তালতলা এলাকা। আমাকে নাম্বারটা দিন না। ডিস্কোর টেলিফোন নাম্বার ব্যাপারটা নিয়ে আপাতত আমার মাথা ব্যথা নেই। আমি চিন্তিত হালদার মশাই সম্পর্কে। উনি রাঙাটুলি থেকে ফেরেননি, ট্রাঙ্কলও করছেন না সেখান থেকে। কোনো বিপদে পড়েননি তো? প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদারের কথা ঘটনার পর ঘটনার ধাক্কায় ভুলেই গিয়েছিলাম। কর্নেলের কথায় টনক নড়ল। এ যাবৎ গোয়েন্দা ভদ্রলোকের ক্রিয়াকলাপের প্রবণতা যা লক্ষ্য করে আসছি, তাতে ওর এমন চুপচাপ উধাও হয়ে থাকাটা অস্বাভাবিক। চন্দ্রিকা ছিল ওর ক্লায়েন্ট। তার নির্দেশ মতো রাঙাটুলিতে হরনাথ বাবুকে বিপদের খবর দিতে ছুটে যাওয়া হালদার মশাইয়ের পেশাগত নীতি অনুযায়ী স্বাভাবিক, কিন্তু তারপর ওর পক্ষে আরও স্বাভাবিক ছিল ক্লায়েন্টের হত্যা রহস্য উদ্ঘাটনে আধা জল খেয়ে নেমে পড়া, অর্থাৎ খবর দিয়েই কলকাতা ফেরা এবং গোয়েন্দাগিরিতে নেমে পড়া, যা কিনা অনেক সময় রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সামিল। তবে এও ঠিক, অভিজ্ঞতায় জানি যে উনি গোয়েন্দাগিরি করতে গিয়ে প্রায়ই ফেঁসে যান, এমন সাংঘাতিক বিপদে পড়েন যে প্রাণ নিয়ে টানাটানি হয়। অবশ্য শেষ মুহূর্তে কর্নেল স্যার গিয়ে ত্রাণকর্তার ভূমিকা নেন। উদ্বিগ্ন হয়ে বললাম, আরে তাই তো, হালদার মশাইয়ের পাত্তা নেই কেন? কর্নেল, রাঙাটুলিতে আপনার জানাশোনা লোক আছে, আপনি ট্রাঙ্কল করে খবর নিন না। কার কাছে নেব? রাঙাটুলি থানায় যোগাযোগ করুন, কিংবা কলকাতায় পুলিশের মিসিং স্কোয়াডে জানান। কর্নেল আমার কথায় কান দিলেন না। হাত বাড়িয়ে টেবিলের ড্রয়ার থেকে একটা ভাঁজ করা দোমড়ানো কাগজ বের করলেন। ভাঁজ খুললে দেখলাম অমরেন্দ্র বাবুর দেওয়া সেই চিচিং ফাঁক। কাগজটা টেবিলের ওপর পেপারওয়েট চাপা দিয়ে রেখে উনি পাশের ঘরে গেলেন। আবছা কানে এলো আলমারি খোলার শব্দ। ফিরে এলেন আরেকটা কাগজের চিরকুট নিয়ে। দেখলাম এটা চন্দ্রিকার পার্সে আমার খুঁজে পাওয়া সেই কোড নাম্বার লেখা কাগজটা। দুটো চিরকুট পাশাপাশি রেখে আতশ কাজ দিয়ে কি পরীক্ষায় বসলেন কর্নেল। একটু পরে স্বগতোক্তি করলেন, কিছু উদ্ধার করলেন নাকি? কর্নেল দুটো কাগজে ভাঁজ করে টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে বললেন, এই নিয়ে প্রায় 15 বার পরীক্ষা করলাম জয়ন্ত।
প্রত্যেকবারই মনে হয়েছে দুটোর মধ্যে প্রশ্নোত্তরের সম্পর্ক আছে। রায় সাহেবেরটা যদি প্রশ্ন হয়, চন্দ্রিকারটা তার উত্তর। আপনাকে কেউ চাই চিচিং ফাঁক বলে টেলিফোন করেছে বলেছিলেন। গত রাতেও ওয়ার্দি করেছিল। অগত্যা বলেছি চিচিং ফাঁক দেব, তবে একটা শর্তে, ডিস্কো কে আমাকে জানাতে হবে। কি বললাম? বলল আমি ডিস্কো। তখন বললাম ঠিক আছে, কিন্তু আপনার আসল নাম এবং ঠিকানা জানান, আমি আপনাকে চিচিং ফাঁক পৌঁছে দেব। তারপর তারপর রাজি হলো না, বলল রাঙাটুলির ভবানী মন্দিরে রাত্রিবেলা রেখে আসতে হবে। তার বদলে আমাকে রাহা খরচ বাবদ 500 টাকাও সে কোনোভাবে আমাকে পৌঁছে দেবে। আবার সেই রাঙাটুলির ভবানী মন্দির? হ্যাঁ, জায়গাটা গোপন লেনদেনের পক্ষে উপযোগী। আপনি রাজি হলেন না কেন? ভবানী মন্দিরে পুলিশের ফাঁদ পেতে ডিস্কোকে পাকড়াও করা যেত। কিন্তু ফোনে যে কথা বলেছে সেই যে ডিস্কো, তার প্রমাণ কি? আমি রিং করে যখন ডিস্কো বা তার কোনো ডামির সঙ্গে কথা বলেছি, তখন কিন্তু চিচিং ফাঁক প্রসঙ্গ সে তোলেনি। কাজেই একজন তৃতীয় ব্যক্তির কথা এসে যাচ্ছে। অরিজিৎ ওই তৃতীয় ব্যক্তির কথা বলেছিল, মনে পড়ছে না তোমার? তাও তো বটে। ডিস্কো চন্দ্রিকার ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি পাঠিয়েছিল স্বপন দাসের হাতে। স্বপনকে খুন করে চাবিটা হাতিয়ে চন্দ্রিকাকে খুন করেছে কেউ, এবং সেই খুনের উদ্দেশ্য চন্দ্রিকার পার্সে লুকিয়ে রাখা ওই অদ্ভুত চিরকুট হাতানো। কাজেই তৃতীয় একজনের কথা তো এসে পড়ছে, সেই দেখা যাচ্ছে নাটের গুরু। তোমার বুদ্ধি খুলেছে ডার্লিং। এর সঙ্গে ইন্দ্রজিৎ বনাম ডিস্কোর বিরোধ সম্পর্কহীন। তার মানে ইন্দ্রজিতের সঙ্গে ডিস্কোর লড়াই নেহাত প্রেস্টিজের লড়াই। এই সময় ডোরবেল বাজলো। তারপর ষষ্ঠী এসে বলল, একজন মেয়ে ছেলে এসেছেন বাবামশাই, বললেন খুব দরকার। আমি বললাম একটু ওয়েট করেন। ওয়েট না করিয়ে নিয়ে আয়। ষষ্ঠী কর্নেলের ভেঙচিকাটা বুঝতে পারে, বেজায় গম্ভীর হয়ে চলে গেল। তারপর এক যুবতী ঘরে ঢুকে নমস্কার করে বলল, আমি কর্নেল সাহেবের সঙ্গে একটু দেখা করতে চাই। বসুন। কথাগুলো কনফিডেন্সিয়াল। স্বচ্ছন্দে বলতে পারেন। আলাপ করিয়ে দিই, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক জয়ন্ত চৌধুরী। আপনি? আমার নাম দীপ্তি রাহা, লিন্টন স্ট্রিটে থাকি। যা বলতে চান জয়ন্তর সঙ্গে বলতে পারেন। আপনার কোনো গোপন কথাই আমার এই তরুণ বন্ধুর কাছে গোপন রাখতে পারবো না। দীপ্তি রাহাকে নার্ভাস দেখাচ্ছিল। সাদামাটা গড় বাঙালি মেয়ের মতো চেহারা। আস্তে করে বলল, আমার বাবা গোপেন্দ্রনাথ রাহার নাম শুনেছেন কিনা জানি না, একসময় ফিল্ম ডিস্ট্রিবিউটর ছিলেন। ধর্মতলার অফিসটা এখনও আছে। ডিস্ট্রিবিউশন কারবার বন্ধ হয়ে গেলেও মাঝে মাঝে কোনো দিন বিকাল থেকে সন্ধ্যা অবধি অফিসে গিয়ে বসে থাকেন। ওর চেনা জানা লোকেরা আড্ডা দিতে আসে। কিন্তু কিছুদিন থেকে বাবা লক্ষ্য করছেন ওর অফিসের মেঝে দামি বিদেশি সিগারেটের খালি প্যাকেট পড়ে থাকে। অ্যাশট্রেতেও পোড়া সিগারেটের টুকরোয় ভর্তি। দুদিন আগে তো মেঝে মদের খালি বোতল পড়ে দেখে বাবা ভীষণ রেগে যান। বাড়ি কেয়ারটেকার চাঁদুবাবুকে খুব বকাবকি করেন। চাঁদুবাবু বলেছিলেন যে তিনি কিছুই জানেন না, রাত বিরেতে এরিয়ার মস্তানরা হয়তো এসে ওর ঘরে আড্ডা দেয়। ডুপ্লিকেট চাবি জোগাড় করা তো খুবই সহজ। অত বড় 3 তলা বাড়ি, ডাক্তারদের চেম্বার এবং অনেকগুলো ছোটোখাটো কোম্পানির অফিসও আছে। কখন কে কী কাজে যাতায়াত করছে চাঁদুবাবুর পক্ষে সেটা জানা সম্ভব নয়। আপনার বাবার ওই অফিসে টেলিফোন আছে? আছে, বাবা ওখান থেকে টেলিফোন করে খুবই কদাচিৎ, অথচ এ মাসের বিলে 400-র বেশি কল উঠেছে। মস্তানরা নিশ্চয়ই টেলিফোনও ব্যবহার করে, কিন্তু এইসব তুচ্ছ ব্যাপারের জন্য বাবা আমাকে আপনার কাছে পাঠাননি। কাল বিকেলে র্যাকের পুরনো ফাইলগুলো থেকে ময়লা ঝুলকালি সাফ করছিল। হঠাৎ দেখেন ফাইলের তলায় একটা ড্যাগার লুকানো আছে, রক্তমাখা ড্যাগার। টাটকা রক্ত নয় নিশ্চয়? না। গোপেনবাবু পুলিশকে জানিয়েছেন কিছু? পুলিশ জানানো মানেই তো ঝামেলা। বাবা তার বন্ধুদেরকেও নিষেধ করেছেন। ড্যাগারটা যেমন ছিল তেমনই রেখে দিয়েছেন। বাবার এক বন্ধু প্রণব চ্যাটার্জি আপনার নাম ঠিকানা জানেন, তারই পরামর্শে বাবা আমাকে আপনার কাছে পাঠালেন। প্রণব চ্যাটার্জি? হ্যাঁ, এক সময়কার বিখ্যাত ইমপ্রেসারিও। আমার সঙ্গে আলাপ হয়েছিল বটে, কিন্তু আপনার বাবা এলেন না কেন? বাবা ভীষণ ভয় পেয়েছেন। ওর ধারণা উনি নিজে আপনার কাছে এলে ওরা ফলো করবে। আসলে বাবা প্রচণ্ড ভীতু মানুষ, আর আজকাল তো মস্তানদেরই রাজত্ব, ওরা যা খুশি করতে পারে। আমি বাবার পরামর্শে অনেকটা ঘুরে আপনার কাছে এসেছি।
প্রথমে গেলাম শ্যামবাজারে পিসির বাড়ি, সেখান থেকে এসপ্ল্যানেড, তারপর ট্রামে চেপে এখানে। এতক্ষণ চুপচাপ শুনছিলাম। এবার বললাম, কর্নেল, সম্ভবত ওটাই চন্দ্রিকার মার্ডার ওয়েপন। এবার ডিস্কোর ফোন নাম্বারের সঙ্গে গোপেনবাবুর অফিসের ফোন নাম্বার মিলিয়ে নিন। দীপ্তি তখনই তার বাবার অফিসের ফোন নাম্বার বলল। আমি আপনার বাবার অফিসে যেতে চাই, অফিসের চাবি দরকার হবে। দীপ্তি তার হ্যান্ডব্যাগ খুলে রিংয়ে ঝোলানো একটা চাবি বের করলো। চাবিটা কর্নেলকে দিয়ে সে বলল, বাবা চাবিটা আপনাকে দিতে বলেছেন, কিন্তু আমাকে আপনার সাথে যেতে নিষেধ করেছেন। চাবিটা আপনার কাছে থাক, পরে এসে আমি নিয়ে যাব। অফিসের ঠিকানা চাই যে, আপনার বাড়ির ঠিকানা এবং ফোন নম্বরও লিখুন, দরকার হলে আপনার বাবার সঙ্গে কথা বলবো। আমাদের বাড়ির ফোনটা অনেক দিন ধরে ডেড। একটা কথা করেন সাহেব, বাবা তো ভীষণ ভীত মানুষ, তাই বলছি যে বাবার সঙ্গে যদি দেখা করার দরকার হয়, বরং প্রণব কাকুর বাড়িতে অ্যারেঞ্জ করা হোক না। প্রণব কাকুর ঠিকানা আমি জানি না, আপনি হয়তো জানেন। না, আমার সঙ্গে ভদ্রলোকের বহু বছর আগে আলাপ হয়েছিল। উনি যে আমার কথা মনে রেখেছেন এতেই আমি খুশি। আপনি ঠিকানা জোগাড় করে আমাকে জানিয়ে দেবেন। দীপ্তির হাত চলে যাওয়ার পর বললাম, ডিস্কোর ফোন নাম্বারের সঙ্গে মিলল তো? মিলবে বই কি, তবে মনে হচ্ছে ডিস্কো আর ওই ফোন ব্যবহার করছে না, কিংবা করবে না। কেন? কর্নেল আমার প্রশ্নের জবাব না দিয়ে টেবিলের ড্রয়ার থেকে সেই চিরকুট দুটো বের করলেন। তারপর পাশের ঘরে চলে গেলেন। আলমারি খোলা ও বন্ধ করার আবছা শব্দ হলো। কর্নেল ফিরে এসে বললেন, তুমি ঠিকই ধরেছ, গোপেনবাবুর পুরো অফিসে ফাইলের তলায় যে ড্যাগারটা আছে ওটা দিয়েই চন্দ্রিকাকে খুন করা হয়েছিল। এখনই ওটা পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। বলা যায় না ইতিমধ্যে ওটা সরিয়ে ফেলা হয়েছে কিনা। হয়নি, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। কর্নেল ফোনের কাছে গেলেন, ডায়াল করে কার সঙ্গে চাপাস্বরে কী সব কথাবার্তা বলার পর ফোন রেখে চুরুট ধরালেন। রহস্য কিন্তু আরো জট পাকিয়ে গেল, কারণ ডিস্কো যার হাতে চন্দ্রিকার ফ্ল্যাটের চাবি পাঠিয়েছিল সেই স্বপন দাসকে গুলি করে মেরে চাবিটা হাতিয়ে অন্য কেউ চন্দ্রিকার ঘরে ঢুকেছে এবং তাকে খুন করেছে। কিন্তু মার্ডার ওয়েপন ডিস্কো পেল কি করে? চন্দ্রিকা খুন হওয়ার পর নিশ্চয়ই সেও ওই ফ্ল্যাটে গিয়েছিল। না, কিচ্ছু বুঝতে পারছি না। কি বোঝা যাচ্ছে না? ডিস্কো বা তার ডামি বলুন কি চালা বলুন, গোপেনবাবুর অফিসে ফোন ব্যবহার করছে। কাজেই গোপেনবাবুর অফিস ডিস্কোর একটা ডেরা। সেখানে মার্ডার ওয়েপন লুকিয়ে রাখলো কে? কেনই বা রাখলো? যদি ডিস্কো ওটা চন্দ্রিকার ঘরে পেয়ে থাকে, সে তার ওই ডেরায় রাখতে গেল কেন? একটু সময় অপেক্ষা করো। ডিটেকটিভ ইন্সপেক্টর অশোক গুপ্ত আসছেন সদল বলে, তাদের নিয়েই আমরা মার্ডার ওয়েপন উদ্ধার করতে যাব। আশা করি তারপর ডিস্কোর এই খেলার উদ্দেশ্য বোঝা যাবে। ধর্মতলা স্ট্রিটে একটা গলির পাশে বিশাল পুরনো বাড়িটা হঠাৎ চোখে পড়লে দিন দুপুরে কেমন গা ছমছম করে। গলি দিয়ে বাড়িতে ঢুকতে হয়। সিঁড়ির পাশে অগুন্তি লেটার বক্স, অনেক কোম্পানি এবং লোকের নাম লেখা প্লাস্টিক এবং কাঠের ফলকও আছে। কোনো আলোর বালাই নেই। পুলিশের গাড়ি খানিকটা দূরে একটা চার্চের কাছে উল্টো দিকে পার্ক করা হয়েছিল। লক্ষ্য করলাম সাদা পোশাকের পুলিশ একজন দুজন করে বেরিয়ে আনাচে কানাচে এসে দাঁড়াচ্ছে। অশোকবাবু, কর্নেল এবং আমি তিনতলায় পৌঁছে করিডোরে কাউকে দেখতে পেলাম না। করিডোর ঘুরে গিয়ে বাড়ির কোণার দিকে শেষ হয়েছে। একটা ঘরের দরজায় বেরঙা এক টুকরো ফলকে লেখা আছে, পরমা ফিল্ম ডিস্ট্রিবিউটার্স লিমিটেড। কর্নেল তালা খুললেন। ঘরের ভেতর থেকে ভ্যাপসা গন্ধ বেরিয়ে এলো। কর্নেল ঘরে ঢুকে সুইচ টিপে আলো জ্বেলে দিলেন। দক্ষিণের একটা জানালা খুলে দিলেন। ঘরটা বেশ বড়, কয়েকটা টেবিল এবং অনেকগুলো চেয়ার সাজানো অফিস। টেবিলগুলো খালি। এক পাশে একটা বড় সেক্রেটারিয়েট টেবিল এবং চারদিকে গদিয়ে আটা চেয়ার সাজানো। দেখে বোঝা গেল এটাই গোপেনবাবুর আড্ডাস্থল। টেবিলে ফোনও আছে। কর্নেল ফোন তুলে পরীক্ষা করে জানালেন ফোনটা চালু আছে। অশোকবাবু র্যাকের কাছে গিয়ে বললেন, ফাইলের পাহাড় দেখছি, সব নামাতে হলে আমার লোকজনকে ডাকতে হবে। না, চোখে পড়ার মতো জায়গায় ড্যাগারটা রাখা হয়েছে। কোথায়? কর্নেল একটা থাকের মাঝখান থেকে কাগজের একটা মোড়ক টেনে বের করে বললেন, এই নিন, খুলে দেখুন। অশোকবাবু মোড়কটা একটা টেবিলে রাখলেন, তারপর সাবধানে খুললেন। রক্তের কালচে ছোপ মাখা একটা ছোরা দেখা গেল। আমি আঁতকে উঠেছিলাম ছোরাটা দেখে। বললাম, ছোরার বাঁটে খুনির আঙুলের ছাপ থাকতে পারে।
পুলিশের গোয়েন্দারা সেটা জানেন, তবে তুমি একটু ভুল করছো জয়ন্ত। খুনির আঙুলের ছাপ সম্ভবত ওতে পাওয়া যাবে না। ডিস্কো বা তার ডামে কিংবা তার চেলাদের আঙুলের ছাপও পাওয়ার নিশ্চয়তা নেই, কারণ ছোড়ার বাঁটে গোপেনবাবু হাত দিয়ে থাকতে পারেন। যাই হোক, ফরেন্সিক ল্যাবে এটা পাঠাতে হবে। অবশ্যই পাঠাবেন। তবে অশোকবাবু, মার্ডার ওয়েপনটা আমাকে উপহার দিয়েছে ডিস্কো। দেখুন, লেখা আছে কর্নেল নীলাদ্রি সরকারকে উপহার, ইতি ডিস্কো। আশ্চর্য স্পর্ধা এই লোকটার। স্পর্ধা কিনা বলতে পারছি না, তবে সে নিজের অস্তিত্ব ঘোষণা করেছে। ডিস্কো বলে তো কেউ আছেই, পুলিশ মহলেও সবাই জানে। নতুন করে তাকে অস্তিত্ব ঘোষণা করতে হবে কেন? কিন্তু আমার কাছে তাকে বারবার নিজের অস্তিত্ব ঘোষণা করতে হচ্ছে। সম্ভবত সে আজ করেছে তার প্রকৃত পরিচয় জানার কোনো সূত্র আমার হাতে এসে গেছে। কি সূত্র? এটাই সমস্যা অশোকবাবু, মানুষ অনেক সময় জানে না যে সে কি জানে। আমি নিজেই এখনো জানি না যে আমি এমন কি জানি যার মধ্যে লুকিয়ে আছে ডিস্কোর প্রকৃত পরিচয়। আপনার হেয়ালি বোঝার সাধ্য আমার নেই। কর্নেল মেজের দিকে দৃষ্টি রেখে ঘরের ভেতর চক্কর দিতে শুরু করলেন। এই সময় হঠাৎ আমাকে ভীষণ চমকে দিয়ে টেলিফোনটা বেজে উঠল। অশোকবাবু ফোন তুলে সাড়া দিলেন, তারপর গম্ভীর মুখে বললেন, কর্নেল, আপনাকে চাইছে কেউ। হ্যাঁ, সে লক্ষ্য রেখেছে আমি এখানে এসেছি। কর্নেল নীলাদ্রি সরকার বলছি। মিস্টার ডিস্কো নাকি? ধন্যবাদ, আপনার উপহার পেয়ে খুব খুশি হয়েছি। না না, গোপেনবাবুকে ঝামেলায় ফেলবো না। কেন এ কথা ভাবছেন? না, আপনার সহযোগিতা ভবিষ্যতে আরও চাইবো, আশা করি পাবো। ধন্যবাদ, ছাড়ছি। ডিস্কোর অনেক দামই আছে শুনেছি। আপনি যদি ভাবেন ডিস্কো নিজে কথা বলল আপনার সাথে, তাহলে ভুল করবেন। হ্যারি ওলসন ডিস্কোর যে কণ্ঠস্বর শুনেছিলেন তার সঙ্গে মিলে গেল একেবারে। এর আগে তার ডামির গলা শুনেছি। ওলসন বলেছিলেন খুব মিঠে অমায়িক স্বরে কথা বলে ডিস্কো। ডিটেকটিভ ইন্সপেক্টর কাগজ মোড়া ছোড়াটা একটা কিট ব্যাগে ঢোকালেন, বললেন, আপনি কি কিছু খুঁজছেন কর্নেল? জানি না কি খুঁজছি, তবে বলা যায় না। ওই যে পদ্মে আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। স্বভাব অশোকবাবু, আমার এই বিদঘুটে স্বভাব কিছুতেই ছাড়তে পারি না। ঠিক আছে, আপনি ছাই উড়িয়ে দেখুন অমূল্য রত্ন পান কিনা। আমি এটা এখনই গিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করছি। অশোকবাবু বেরিয়ে গেলেন। দরজার ওধারে দুজন সাদা পোশাকের পুলিশ দাঁড়িয়েছিল, তারাও অশোকবাবুর সঙ্গে চলে গেল। আমি একটা চেয়ারে বসে পড়লাম। কর্নেল এবার হাঁটু গেড়ে আতস কাজ দিয়ে মেঝে দেখছিলেন। একটু পরে উঠে দাঁড়িয়ে বললেন, ঘরের মেঝে পরিষ্কার করা হয়েছে, তবে লাল সুরকি জিনিসটা এমন যে মেঝে হেঁটে যায়। লাল সুরকি খুঁজছিলেন নাকি? হ্যাঁ, ওলসন হাউসের গলিতে উল্টো দিকে একটা বাড়ি হচ্ছে। গলিতে বৃষ্টি ধোয়া লাল সুরকি পড়ে আছে। কাজেই চন্দ্রিকাকে খুনের রাতে যে ওই ছোড়া এখানে রেখেছিল তার জুতোয় সুরকির ছাপ আছে। কাজেই ডিস্কো সত্যিই সহযোগিতা করছে। কর্নেল দরজার দিকে ঘুরেছেন এবং আমি চেয়ার থেকে উঠেছি। একজন কালো রোগা গড়নের লোকের আবির্ভাব হলো। হ্যাঁ, বড়বাবু নাকি বলে উনি উঁকি দিলেন ঘরের ভেতর। তারপর কর্নেলকে বললেন, বড়বাবু কোথায় গেলেন স্যার? একটু বেরিয়েছেন, কিছু বলতে হবে? আগে না স্যার, ওই শুনলাম বড়বাবুর ঘরে কারা কথাবার্তা বলছে, তাই। আপনি কি বাড়ির কেয়ারটেকার চাঁদবাবু? হ্যাঁ স্যার, ওই বড়বাবু তো আজকাল বিশেষ আসেন না, এলে ওই বিকেলের দিকে, সেই জন্য খোঁজ নিতে এলাম যদি কিছু দরকার টরকার হয়। গোপেনবাবুকে আপনি বুঝি বড়বাবু বলেন? আগে এই কোম্পানির দুই পার্টনার, গোপেনবাবু আর রতিনবাবু। রতিনবাবুকে বলতাম ছোটবাবু। ওই কবছর আগে তো রতিনবাবু মারা যাওয়ার পর থেকে কারবার বন্ধ হয়ে গেল। ছোটবাবু ভেতর থেকে কোম্পানিকে ফাঁসিয়ে শেষ করে দিয়েছিলেন। বড়বাবু সরল লোক, রতিনবাবুকে বিশ্বাস করি না, সর্বশান্ত হওয়ার দাখিল। রতিন চৌধুরী বেহালায় থাকতেন শুনেছি। আগে আপনি চিনতেন? হ্যাঁ, চিনবেন বই কি স্যার, চিনবেন বই কি। বড়বাবুর চেনা যখন, তখন নিশ্চয়ই সব শুনেছেনও বটে। আমি চমকে উঠেই সামলে নিয়েছিলাম। কিছু খুঁড়তে সাপ বেরিয়ে আসা একেই বলে। তবে বরাবর দিকে আসছে যে কোনো রহস্যেরই জাল বহু বহু দূর পর্যন্ত ছড়ানো থাকে। কর্নেল ঘড়ি দেখে বললেন, আমার দেরি হয়ে যাচ্ছে। গোপেনবাবু গেলেন তো গেলেন। এসে বলবেন, একটু অপেক্ষা করুন। এই চা এইসব কিছু খেতে চাইলে বলুন, এনে দিচ্ছি। কর্নেল একটা চেয়ার টেনে বসলেন, আমিও বসলাম। কর্নেল বললেন, না, চা খাবো না, আপনার সঙ্গে গল্প করে সময় কাটাই। আপনি তো বহু বছরের বাড়িতে আছেন। তা
ওই 20-21 বছর হবে স্যার। বাড়ির মালিককে? পুরনো মালিক ছিলেন ওই মোহনপুরের মহারাজা, তার কাছ থেকে কিনেছিলেন আগারওয়াল বাবু, মারোয়াড়ি বিজনেসম্যান স্যার। তারই ছেলে এখন মালিক। শুনেছি ওই বাড়িটা ভেঙে নাকি মাল্টি স্টোরেড বিল্ডিং হবে, কিন্তু হবে কি করে কি জানি। এতগুলো কোম্পানি ভাড়াটে হয়ে আছে, ওদের উঠাবেন কি করে? হ্যাঁ, আর ঝামেলা আছে, অনেক ঝামেলা। বড়বাবু বলছিলেন রাত বিরেতে নাকি এই ঘরে পাড়ার মাস্তানরা এসে আড্ডা দেয়। আমি ঠেকাবো কি করে? জেনে শুনো না ওই চুপ করে থাকি স্যার। ওরা যখন আসে বুঝতে পারি, কিন্তু যদি বলি কে, অমনি বলবে তোর বাপ, শাসাবে। কি করব বলুন স্যার? আপনি ওদের দেখলে চিনতে পারবেন? ওরে বাবা, ওরে বাবা, আমার বডি ফেলে দেবে। না, এমনি কথার কথা বলছি, চেহারা নিশ্চয় মনে আছে। না না স্যার, ও সব আলোচনা করবেন না। বড়বাবু আমাকে নিষেধ করেছেন। আপনি ডিস্কোর নাম শুনেছেন? ডিস্কো? হ্যাঁ, ডিস্কো। হ্যাঁ হ্যাঁ, একটু একটু মনে পড়ছে। একদিন রাত 9টা নাগাদ ছোটবাবুর সঙ্গে একজন ভদ্রলোক এসেছিলেন। হ্যাঁ, এই ছোটবাবু তাকে ডিস্কো ডিস্কো বলছিলেন। তখন বড়বাবু ছিলেন না। ওই ছোটবাবু আমাকে মদ এনে দিতে হুকুম করলেন। অত রাত্রে কি উৎপাত দেখুন স্যার। তা ভদ্রলোকের চেহারা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওই ফর্সা সুন্দর মতন। হ্যাঁ, এই 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 স্যারের বয়সী হবেন, একেবারে সাইনি চাল চলন। তা ওই 6-7 বছর আগের কথা, এই স্পষ্ট মনে পড়ছে না। তবে আপনি ডিস্কো বললেন না, ওই কথাটা আজকাল খুব চালু কি না, তাই মনে পড়ে গেল। যাই স্যার, ওই রান্না জোগাড় করতে হবে। একা মানুষ, বড়বাবুকে বলবেন। হ্যাঁ, বড়বাবুকে বলবেন যেন স্যার ওই আমি এসেছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নমস্কার স্যার। চাঁদুবাবু চলে যাওয়ার পর বললাম, ব্যাস, অনেক সূত্র পেয়ে গেলেন। চলো কেটে পড়ে যাক, তবে খুব আস্তে হাঁটবে। চাঁদবাবুর মুখে মুখে পড়ে যাওয়াটা ঠিক হবে না। যদি নিচে দেখা হয়ে যায়? হওয়ার চান্স নেই, তবে নেহাত দেখা হয়ে গেলে চুপচাপ গম্ভীর মুখে বেরিয়ে যাব। গাড়ি স্টার্ট দিতেই কর্নেল বললেন, সোজা মৌল আলী সিআইটি রোড হয়ে লিন্টন স্ট্রিট। গোপেনবাবুর সঙ্গে দেখা করা দরকার। 12টা 15 বাজে, এখনই না গেলে নয়। ডার্লিং, আজও আমার বাড়ি তোমার লাঞ্চের নেমন্তন্ন। তারপর বলবেন আজও অফিস কামাই করো। অফিস কামাই করছো কোথায়? তুমি অফিসে জানিয়ে দাওনি একটা এক্সক্লুসিভ ক্রাইম স্টোরির পিছনে ছুটে বেড়াচ্ছ? না জানিয়ে থাকলে? জানিয়েছি, কিন্তু এখনো তো স্টোরির লেজটুকু ধরে আছে। লেজ ধরলেই মাথা দেখতে পাবে। মৌলালির ট্রাফিক জট ছাড়িয়ে যেতেই আধ ঘন্টা লেগে গেল। লিন্টন স্ট্রিটের মোড়ে পৌঁছে কর্নেল বললেন, চাঁদুবাবু সম্পর্কে মুখ বুঝে থাকবে কিন্তু। আমি সবসময় মুখ বুঝে থাকব। সংকীর্ণ রাস্তাটাকে গলি বলাই চলে। একে বেঁকে কিছু দূর এগিয়ে কর্নেল বললেন, পেয়ে গেছি। একপাশে গাড়ি রেখে আমরা বেরোলাম। একটা বাড়ির দরজায় বেল টিপলেন কর্নেল। একটি কম বয়সী মেয়ে দরজা খুলে কর্নেলের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, কাকে চাই? গোপেনবাবুর সঙ্গে দেখা করতে চাই। দাদু তো নেই, ঠাকুমা দাদু পুরী বেড়াতে গেছে। তোমার দীপ্তি পিসিকে ডাকো। মেয়েটি ঘুরে প্রায় চিৎকার করে ডাকল, ছোট পিসি, ও ছোট পিসি, তোমাকে ডাকছে। বছর 20-22 বয়সী এক তরুণী এসে বলল, আপনারা কোথা থেকে আসছেন? দীপ্তি রাহার সঙ্গে কথা বলতে চাই। আমার নাম দীপ্তি। আপনারা? জাস্ট আ মিনিট। আপনার বাবা মা পুরী গেছেন কবে? 1 সপ্তাহ আগে। সামনের মাসে ফিরবেন। কিন্তু আপনারা কোথা থেকে আসছেন? আমি তোমার বাবার একজন বন্ধু। তুমি নিশ্চয়ই প্রণব চ্যাটার্জিকে চেনো। তোমার বাবার কাছে আসতেন, ওর ধর্মতলার অফিসেও যেতেন। প্রণব কাকু ফাংশন টাংশন করতেন, তার কথা বলছেন? হ্যাঁ, বিখ্যাত ইমপ্রেসারিও প্রণব চ্যাটার্জি। প্রণব কাকু তো এখন বম্বেতে থাকেন শুনেছি। তুমি তাহলে আদি অকৃত্রিম দীপ্তি রাহা। তার মানে? কিছু না, আমার এই কার্ডটা রাখো, দরকার বুঝলে রিং করো। কর্নেল তার হাতে কার্ডটা দিয়ে হন্তদন্ত গাড়িতে উঠে পড়লেন। আমিও দেরি করলাম না, স্টার্ট দিয়ে বললাম, সোজা বেরিয়ে যাই, বেনেপুকুর রোড হয়ে ট্রামডিপুর পাশ দিয়ে এলিয়েট রোড। কর্নেল সায় দিলেন। একটু পরে বললেন, ডিস্কো বারবার আমাকে বোঝাতে চাইছে হি ইজ জাস্ট নট আ নেম, হি রিয়েলি এক্সিস্টস। হ্যাঁ, সে আছে। আশ্চর্য, কিন্তু দীপ্তি সেজে যে মেয়েটা চাবি দিয়ে এলো, সে কে? ডিস্কোর দলে মেয়েও আছে বোঝা গেল। কিন্তু তারা তো কলগাল, ওই মেয়েটিকে কলগাল বলে মনে হয়নি। কিছু বলা যায় না। কর্নেল চোখ বুজে হেলান দিলেন। বাকি পথ একেবারে চোখ।
সানি ভিলার লনে গাড়ি ঢুকলে চোখ খুলে আপন মনে শুধু বললেন, ডিস্কো অসাধারণ ভালো খেলছে। ষষ্ঠী দরজা খুলে মুচকি হেসে চাপাস্বরে বলল, হালদার মশাই এইছে। বাহ, খাসা খবর। ড্রয়িং রুমের সোফায় প্রাইভেট ডিটেকটিভ প্রায় লম্বা হয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। হালদার মশাই। ডাকার সঙ্গে সঙ্গেই তড়াক করে সোজা হলেন, তারপর কাঁচু মাচু মুখে বললেন, রাত্রে ঘুম হয় নাই কর্নেল, তারপর এই লং ট্রেন জার্নি, স্টেশন থেকে সোজা আপনার হাউসে। ওহ, এক হেভি রহস্য কর্নেল স্যার। আপনাকে আশীর্বাদে প্রাণ লইয়া ফিরছি, এই যথেষ্ট। খুব উদ্বিগ্ন হয়ে পড়ছিলাম আপনার জন্য। আজ সকালে জয়ন্তর সঙ্গে আলোচনা করছিলাম, আপনার কোনো বিপদ হলো নাকি। ট্রাঙ্কলও করছেন না আপনি। হালদার মশাইয়ের মুঠোয় নস্যির কৌটো ছিল, অ্যাক্টিভ নস্যি নিয়ে বললেন, বিপদ কইলেন? হেভি বিপদ। ওহ, হরনাথ বাবুর ফার্ম আছে জঙ্গলের কাছে, এগ্রিকালচার ফার্ম। ওই তারপর রাত্রিকালে আমারে ওরা কিডন্যাপ করলো। ওই কি জান কয়, ডিস্কো। ডিস্কো বলেন কি? আমারে বাঁধছে। তখন আমি জিগাইলাম, হু আর ইউ, বান্ধ কেন আমারে? কয় কি, ডিস্কোর হুকুমে তোমারে বাঁধাছি, এইবারে মা ভবানীর মন্দিরে তোমারে বলি দিমু। এক মিনিট, কফি খেয়েছেন তো? তাহলে নিশ্চয়ই আপনার নার্ভ চাঙ্গা হয়েছে। এবার গোড়া থেকে বলুন, শোনা যাক। শোনেন তাইলে, এই রাঙাটুলি পৌঁছাতে সেই দিন আমার তো প্রায় রাত 10টা বাইজা যায়। ট্রেন লেট করছিল। অত রাত্রে খোঁজ খবর নিয়ে আমি জানতে পারি যে মাইল 3 দূরে জঙ্গলের কাছে নদীর ধারে হরনাথ সিংয়ের কৃষি খামার আছে। হরনাথ বাবু রাতে ওইখানেই থাকেন। অনেক চেষ্টা কইরা আমি একখান এক্কা গাড়ি জোগাড় করি, বুঝলেন। ফার্মে গিয়া আমি চন্দ্রিকা রায়ের শোচনীয় মৃত্যুর খবর খান দিই হরনাথ বাবুরে। হরনাথ বাবু তো প্রথমে কাইন্দাই ফেললেন, বললেন হতভাগিনী তো নিজেই নিজের মৃত্যুকে ডাইকানছে, পাপের প্রায়শ্চিত্র ছাড়া কি বলবো কন। আমার মতে কর্নেল, হরনাথ বাবু কিন্তু বেশ শক্ত মনের মানুষ। রাত্রে তো আমার খাওয়া দাবার ব্যবস্থা উনি নিজেই করলেন। খাওয়ার পর ফার্মে একটা শোয়ার ব্যবস্থা উনি করলেন। তারপর জিজ্ঞাসা করেন যে এই চন্দ্রিকা আমারে কোনো জিনিস রাখতে দিছিল কিনা। আমি কইলাম না, দেয় নাই। উনি শুইনা গম্ভীর হইয়া চইলা গেলেন। অচেনা জায়গা মশাই, আরে ঘুম তো আসতেই চায় না। ফার্মে বিদ্যুৎ আছে বটে, ফ্যানও আছে। জানলার বাইরে আবসা আলোয় একটা ফুল বাগান দেখা যাচ্ছিল। তার একধারে উঁচু কয়েকটা গাছ। হঠাৎ আমি দেখতে পাই ওই গাছের ফাঁকে টর্চের আলো ফেলে কেডা যেন চলাফেরা করতেছে। আরে গোয়েন্দাগিরি আমার পেশা। আরে যাই দেখি একটা তো সন্দেহ হয়। তাই করলাম কি কর্নেল, চুপি চুপি আমি দরজা খুললায় বেরিয়ে গেলাম। ফুল বাগানের ভেতর দিয়া গুড়ি মাইরা আমি দেখি ওই ঘন গাছপালার ভেতর দিয়া টর্চের আলো ফেলতে ফেলতে কারা যেন এগিয়ে যাচ্ছে। আমি তো গুড়ি মাইরা তারে পিছে পিছে অনুসরণ করি। একটু পরে দেখি লোকটা গাছের ডগা দিগা টর্চের আলো ফেলে। আমি তো অবাক হইয়া গেলাম, এই লোকটা তো স্বয়ং হরনাথ সিংহ। এত রাতে হরনাথ বাবু একটা ঝাঁকড়া গাছের ডগায় আলো ফেলা কি দেখতাছেন? এটা তো একটা হেভি মিস্ট্রি। একটু পরে আমি টর্চের আলো ফেলতে ফেলতে আগাইয়া চুপি সারে আবার ঘরে ঢুকা পড়ি, শুইয়াও পড়ি। ঘুম তো আসতে চায় না কর্নেল। ঠিক করলাম যে পরদিন আমি রাঙাটুলিতে থাইকাই যামু।
সকাল বেলায় চা খাইতে খাইতে ওই হরনাথ বাবুর সঙ্গে ফার্মের চাষবাস দেখতে বেরোলাম। কিন্তু আমার তো মন পড়ে আসে সেই গাছগুলানে। ফার্মের উত্তর প্রান্তে এক টুকরো ওটা একটা জঙ্গলই বলা চলে। জঙ্গলটা কেন কাটা হয় নাই জিজ্ঞাসা করলে হরনাথ বাবু আমারে কইলেন যে ওইটার নাকি অর্কিডের চাষ করার জন্য ওই গাছগুলা উনি রাখছেন। হরনাথ বাবু আমারে অর্কিড দেখাইতে লইয়া চললেন। প্রত্যেকটি গাছে প্রচুর অর্কিড, বুঝলেন, রং বেরঙের পাতায় ঝলমল করতেছে। কর্নেল, হরনাথ বাবু আমারে কইলেন কর্নেল নীলাদ্রি সরকারের সঙ্গে তার পরিচয় আছে। অমরেন্দ্র সিংহ রায়ের বাড়িতে উনি আইছিলেন, সেইখানেই নাকি আপনাকে আলাপ হয়। পরে এই কর্নেল সাহেব ওই ফার্মে আইসা সমস্ত এই অর্কিড দেখা গেছেন। যাই হোক, জায়গাটা কর্নেল হেবি সুন্দর। একটা দিন আমার কাটাইয়া যাইতে ইচ্ছা করে। হরনাথ বাবু শুনলেন, আরে কোন মুখে আমারে না কইবেন কন? কথায় কথায় আমি চন্দ্রিকার জীবন কাহিনী ওনার মুখ থেকেই সব শুইনা ফেলি। ওই একখান কথা, ওই যে সেই বিশেষ গাছগুলান আমি তো দিনের বেলায় চিনতেই পারি নাই, যেটা ডগায় হরনাথ বাবু আলো ফেলা রাতে কি খুঁজছিলেন। বিকাল বেলায় হরনাথ বাবু আমারে লইয়া রাঙাটুলির সেই বিখ্যাত ভবানী মন্দির দেখাতে নিয়ে চললেন। ফার্মের পশ্চিমে নদী, নদীর ওপারে জঙ্গলের ভিতর প্রাচীন ঐতিহাসিক একখান মন্দির, চারপাশে অজস্র ধ্বংসাবশেষ। মন্দিরে তো ভাঙা পড়ছে, শুধু সামনের উঁচু চত্বরখানি ওই পাথরের বলে অটুট আছে এখনো। তার নিচে হাঁড়ি কাঠ পোঁতা। বৈশাখী পূর্ণিমার পুজোর সময় নাকি বলিদান হয়। কি কমুক কর্নেল, মন্দিরে প্রণাম কইরা সবে আমরা দুইজন উঠছি, ফার্মের একটা লোক এমন সময় হন্তদন্ত কইরা আইসা হরনাথ বাবুরে একান্তে ডেকে সুপি সুপি কি যা বলেন। বাস, আশ্চর্য ব্যাপার। হরনাথ বাবু এক্ষুনি আসতাছি বলে লোকটার সঙ্গে চইলা গেলেন। আমি ভাবতেছিলাম যে ওই ফার্মে হয়তো চুরি টুরি হয়েছে, কারণ প্রায় নাকি ফার্মে চোর পড়ে। গুদাম ঘরে প্রচুর ফসলও মজুত আছে। আমি একবার কয়েছিলাম যে ওই অ্যালসেশিয়ান কুকুর কেন পোষেন না, ওই একখান তো পুষতে পারেন। কিন্তু এই দিকে মন্দির চত্বরে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা কইরাও হরনাথ বাবু আর ফেরে নাই। তখন আমি আর কি করুম, নদীর দিকে হাঁটতে থাকি। হঠাৎ আমার চোখে পড়ে দুইহান মস্তান মার্কা লোক সুপি সুপি জঙ্গলের ভেতর দিয়া মন্দিরের দিকে যাইতেছে। আরে আমারে দেখাই তারা শুরুত কইরা জঙ্গলের ওই ঝোপের আড়ালে লুইকা পড়ে। গোয়েন্দার চোখ আমার এতটো খুব রহস্যময় ঘটনা। কি কন কর্নেল? আমি হনন কইরা নদীর দিকা গিয়া এমন ভঙ্গিতে এই ঝোপের আড়ালে গিয়া বৈশা পড়ি, ওরা টেরও পায় না। সেইখান থেকে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছিল কর্নেল। লোক দুটাক মন্দিরের কাছে গেল, তারপর মন্দিরের পিছনে গিয়া বৈশা পড়ে। ততক্ষণ কিন্তু বেজায় অন্ধকার হইয়া গেছে। অন্যদিকে টর্চের আলো ফেলা কারা যেন আস্তাসে দেখাই আমি ভাবলাম হরনাথ বাবু আস্তাসে হয়তো। না না, কিন্তু তা তো নয়। এই দেখি একখান ভদ্র মহিলা এবং একজন যুবক আলো ফেলা কথা বলতে বলতে আসতাছে। আমি ভাবলাম হয়তো ওরা পূজা দিতে আসতাছে। কিন্তু চত্বরের সামনে প্রণাম করে ভদ্র মহিলা কাঁদতে কাঁদতে কইলেন, এই রইল টাকা, আমার স্বামীরে তোমরা ফিরাইয়া দাও। মন্দিরের পিছন থেকে সম্ভবত সেই লোক দুটার একজন হেঁড়ে গলায় কইলেন যে কত আছে। ভদ্রমহিলা বললেন, গুইনা দেখো, পুরো টাকাই আছে। হেঁড়ে গলায় আওয়াজ আছে, ঠিক আছে চলে যান, আপনার হাজব্যান্ডকে বাড়িতে পেয়ে যাবেন। ভদ্রমহিলা আর ওই যুবকটি চইলা গেল। আমি তখন গুড়ি মাইরা মন্দিরের চত্বরের কাছে পৌঁছাইয়া গেছি।
লোক দুটো টাকা ভর্তি প্লাস্টিকের ব্যাগটার দিকে এগিয়ে আসতেই আমি উইঠা দাঁড়ালাম, মারলাম হাঁক, ডোন্ট টাচ। সঙ্গে টর্চ তো ছিল না, রিভলভার ছিল, কিন্তু রিভলভার বার করার আগেই ব্যাগ তুইলা ওরা উধাও হইয়া গেল। অন্ধকারে আর কি করা যাবে কন? টর্চ নিতে ভুল হইছে, কি আর করুম। নদীর ধারে পৌঁছাতেই কাঠের ব্রিজে দুজন লোককে আমি কথা বলতে শুনি। আবার কাছাকাছি হওয়া মাত্র লোক দুটো আমার উপর ঝাঁপাইয়া পড়ে। ওফ, আরে স্বাভাবিক কথা কইতাছে, এমন লোকেরা যে একই দলের এইটা কেমন করে বুঝবো কন? তারপর ওরা আমারে এই পিঠ মইরা করে বাইন্দা ফেলে। ওরে, আমি কইলাম আমারে বান্ধ কেন? আরে বাপরে! ওরে, তারপর আমারে ধৈর্য নইয়া জঙ্গলের ভেতরে সেই মন্দিরের সামনে চলে গেল। আর হাড়ি কাটে আমারে মাথা গলাইয়া। এই কি কাণ্ড! এই সময় টর্চের আলো এসে পড়ে এবং তখন আমি হরনাথ বাবুর চিৎকার শুনতে পাই, এই বেটার ছেলেরা! বাপরে বাপ! লোক দুটো ফেলে দিয়ে আমারে পালাইয়া গেল। হরনাথ বাবু আমারে মুক্ত কইরা তারপর লগে ফার্মে লইয়া যান। ওহ, সব কথা আমার শুইনা উনি আমারে গম্ভীর হইয়া কইলেন, আপনি শিগগিরই চলে যান রাঙাটুলি থেকে। রাত 12টা নাগাদ একটা ট্রেন আছে। আপনি আর এখানে থাকলে আমি এবার বিপদে পড়ব। কি কাণ্ড! কথা শেষ করে হালদার মশাই আবার নস্যি নিয়ে বললেন, হেবি রহস্য। আর ওই হরনাথ বাবুর বিহেভিয়ারও কিন্তু মিস্টেরিয়াস। কি কন জয়ন্ত বাবু? হালদার মশাই এর ভঙ্গিতে বললাম, হ। সেবেলা হালদার মশাইকে বাড়ি ফিরতে দিলেন না কর্নেল। হালদার মশাই স্নান করে ধাতস্থ হয়েছিলেন। ব্যাগ থেকে প্যান্ট শার্ট বের করে নোংরা পোশাক বদলে ফিটফাট হয়ে চুল আঁচড়ে খাওয়ার টেবিলে বসেছিলেন। খেতে খেতে তাঁর রাঙাটুলি অ্যাডভেঞ্চার আবার এক দফা শুনিয়েছিলেন, কিন্তু কর্নেল কোনো প্রশ্ন বা মন্তব্য করেননি। কর্নেলকে কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছিল। খাওয়ার পর ড্রয়িং রুমে এলাম আমরা। হালদার মশাই সোফায় হেলান দিয়ে পা ছড়িয়ে বসে বললেন, কর্নেল স্যার, রাঙাটুলি কিন্তু যাওয়া উচিত। আমিও যামু, বাট ইন ডিসগাইজ। আপনার তো সাধু বাবার ছদ্মবেশ ধরার অভ্যেস আছে। ভবানী মন্দিরে গিয়ে ধুনি জেলে বসবেন। তা কর্নেল স্যার কইলে আপত্তি নাই। হালদার মশাই কি হরনাথ বাবুকে চাই চিচিং ফাঁক কথাটা বলেছিলেন? ইয়েস, রিয়াকশন বুঝতে চাইছিলাম। কি বললেন হরনাথ বাবু? বুঝছি কেন চন্দ্রিকারে মারছে, কিন্তু একটা আশ্চর্য ব্যাপার কর্নেল স্যার। কি আশ্চর্য ব্যাপার? ওই ডিস্কোর লোকেরা আমারে কিডন্যাপ করছিল শুনাই হরনাথ বাবু কইছিলেন সেই ডিস্কো হারামি আবার রাঙাটুলিতে ফিরছে। ওরে ওরে গুলি করিয়া কুত্তার মতো মারবো। জিগাইলাম যে ডিস্কো কেডা? শুধু কইলেন ওরে চিনবেন না। আপনি অমরেন্দ্র সিংহ রায়ের কথা শুনেছেন বলছিলেন। হরনাথ বাবুর সঙ্গে তার সম্পর্ক কেমন বুঝলেন? ভালো। হরনাথ বাবুর তো কইলেন যে উনি ওনার বেস্ট ফ্রেন্ড। আলাপ করতে চাইছিলাম, কিন্তু চান্স তো পাইলাম না। হরনাথ বাবুকে আপনি চন্দ্রিকা এবং ইন্দ্রজিৎ ব্যানার্জি সম্পর্কে কথা বলেছিলেন? ডিটেলস সবকিছু কইছি ওনারে। কি বুঝলেন? মানে ইন্দ্রজিৎ বাবুকে উনি চেনেন? চেনেন। রাঙাটুলি ইন্দ্রজিৎ বাবুর শ্বশুর বাড়ি। আর কি কইছিলেন যেন? এই ধানবাদের লোক ইন্দ্রজিৎ বাবু পলিটিক্স করতেন, নাটকও করতেন, লোকাল MLA এর রাইট হ্যান্ড ছিলেন। হরনাথ বাবু চন্দ্রিকার সঙ্গে ম্যারেজের চেষ্টা করছিলেন, কিন্তু ওই চন্দ্রিকা MLA এর পোলার লগে পালাইয়া গেছিল। কিন্তু ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে চন্দ্রিকার মেলামেশা সম্পর্কে হরনাথ বাবুর কি রিয়াকশন?
ভালো না, ভালো না। কইলেন ওই হতভাগিনী বুদ্ধির দোষেই মারা পড়ছে। এক্সপ্লেন তো কিছু করলেন না, শুধু বুঝলাম যে এক সময় ইন্দ্রজিৎ বাবুরে লাইক করতেন, এখন আর করেন না। আপনি ওই রাঙাটুলি যান কর্নেল স্যার, হেভি মিস্ট্রি। তাছাড়া কোন ভদ্রমহিলার হাজব্যান্ড রে কিডন্যাপ করলো কেডা বুঝি না। মন্দিরে টাকার ব্যাগ রাখলো, তারপর তারে ছাড়লো কি না। ডিস্কো ইন্দ্রজিৎ বাবুকে কিডন্যাপ করেছিল, 1 লাখ টাকা নিয়ে ছেড়ে দিয়েছে। কোন কি? ভবানী মন্দিরে যে ভদ্রমহিলাকে দেখেছেন তিনি ইন্দ্রজিৎ বাবুর স্ত্রী মৃদুলা দেবী। খাইছে। আপনি রাঙাটুলি যাওয়ার পর অনেক ঘটনা ঘটেছে, সময় মতো বলবো। বলছি, হ্যাঁ হ্যাঁ মিস্টার ডিস্কো, বুঝতে পারছি আপনার প্রবলেম। শুনুন, চিচিং ভাগ আমার কাছে আছে তা তো জানেন, আমি আপনার কথায় রাজি। হ্যাঁ, রাঙাটুলির ভবানী মন্দিরেই ফেরত দেবো, শুধু একটা শর্ত। না, আপনার প্রকৃত পরিচয় জেনে আমার কোনো লাভ আছে বলে এখন মনে করছি না। তবে শর্তটা হলো আপনাকে আমি নিজের হাতে চিচিং ফাঁক তুলে দেব। না, আমি একা যাব এবং আপনিও একা আসবেন, ভদ্রলোকের চুক্তি। ঠিক আছে? আগামী শুক্রবার রাত 10টা। তাই হবে, রাখছি। ডিস্কো? হ্যাঁ। ওরে চিচিং ফাঁক দেবেন কইলেন? হোয়াট ইজ দ্যাট থিং? একটা কোড নাম্বার। কিসের কোড নাম্বার? জানি না, তবে ওটা ডিস্কোর দরকার। ওটার জন্যই চন্দ্রিকাকে খুন হতে হয়েছে। হেভি রহস্য বলে গুম হয়ে গেলেন প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার। কর্নেল টেলিফোন তুলে ডায়াল করতে থাকলেন। সাড়া পেয়ে বললেন, অরিজিৎ? হ্যাঁ, অশোকবাবুকে। জাস্ট আ মিনিট। স্বপন দাসের ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ওর দোকানের ঠিকানাটা চাই। হ্যাঁ, বলো। হালদার মশাই বাহাল তবিয়তে ফিরেছেন, বলছেন হেভি মিস্ট্রি। সন্ধ্যার পর এসো, বরং ডিটেলস আলোচনা হবে। ছাড়ছি। আরে ডিসিডিডি সাহেব তো আমারে পাত্তাই দিতে চান না কর্নেল। ওনারে আমার এই সাংঘাতিক এক্সপিরিয়েন্সের কথা কইলে যোগ করবে উনি আমার লইগা। না, তবে আপনি এবার বাড়ি ফিরে বিশ্রাম নিন, সকাল সকাল শুয়ে পড়বেন। আপনার একটা লম্বা ঘুম দরকার। প্রাইভেট ডিটেকটিভ উঠে দাঁড়ালেন, তারপর যথারীতি না যাই গিয়া বলে বেরিয়ে গেলেন। আপনি ডিস্কোকে চন্দ্রিকার রাখা কাগজটা সত্যি সত্যি দেবেন? দেব, ভদ্রলোকের চুক্তি ডার্লিং। কিন্তু তার আগে ওটা কিসের কোড জানার দরকার নয় কি? ফোনে একটি মেয়ে বলেছিল চন্দ্রিকা নার্কোটিক্সের একটা পেটি আত্মসাৎ করেছিল, সেটার সঙ্গে এই কোডের সম্পর্ক থাকতে পারে। তা তো পারে। তাহলে আগে কিছুক্ষণ জিরিয়ে নাও, আবার বেরোতে হবে। কোথায়? স্বপন দাসের নিউ মার্কেটের দোকানে। নিউ মার্কেটের ভেতর ভিড় ঠেলে অনেক গলিগুজি ঘুরে একটা ছোট্ট দোকানের সামনে দাঁড়ালেন। টেপ রেকর্ডার বিক্রি হয় দোকানটাতে। ভিডিও ক্যাসেট ভাড়ায় পাওয়ার কথা খুদে ফলকে লেখা আছে। সাইনবোর্ডে দোকানের নাম জয় মা কালী ইলেকট্রনিক্স। কাউন্টারে ব্যাগি প্যান্ট আর আই লাভ ইউ লেখা ফতুয়া গোছের গেঞ্জি পরা তাগড়াই এক যুবক ক্যাসেট গুছাচ্ছিল। কর্নেলের দিকে ও চোখ তুলে তাকালো। কর্নেল বললেন, স্বপন বাবুকে দেখছি না, বেরিয়েছেন কোথাও? স্বপনদা নেই। নেই তা তো দেখতেই পাচ্ছি, আসেননি নাকি? স্বপনদা মারা গেছে। সে কি? এই তো কদিন আগে দেখলাম। হঠাৎ কি অসুখ হয়েছিল? ফুড পয়জন। ভেরি স্যাড। আহা, কত ভালো ছেলেটা অকালে ঝরে গেল। আমার সঙ্গে কতদিনের চেনা জানা। আপনি কি স্বপনের আত্মীয়? হ্যাঁ। স্বপন আমাকে একটা ভিডিও ক্যাসেট জোগাড় করে দেবে বলেছিল। আপনি মেম্বার? না, স্বপনের সঙ্গে আমার অন্য সম্পর্ক। আপনার নাম কি ভাই? তরুণ। আমি তো আপনাকে চিনি না, মেম্বার হতে হবে। 200 টাকা ডিপোজিট। স্বপনদাকে যে ক্যাসেট চেয়েছিলেন পেয়ে যাবেন। পারবেন দিতে? চেষ্টা করব। কি ক্যাসেট বলুন? চিচিং ফাঁক। কি ফালতু কথা বলছেন স্যার? ওই নামে এখানে কোনো ক্যাসেট নেই। সে কি? স্বপন বলেছিল। স্বপনদার চালাকি। আপনাকে ভুল বলেছে। ভুল নয়, আসলে ওটা একটা থিয়েটারের নাটকের ক্যাসেট। স্বপন ওতে অভিনয় করেছিল। আপনি নিশ্চয়ই জানেন স্বপন থিয়েটারে অভিনয় করত। স্বপনদা বলেছিল চিচিং ফাঁক নামে নাটক করেছে।
হ্যাঁ, দারুণ নাটক নাকি? বাস, স্বপনদা স্টেজের কাজকর্ম করত। তাই বুঝি? কিন্তু স্বপন বলেছিল কি যেন নাটকের দলটার নাম? সৌরভ নাট্যগোষ্ঠী হবে, আমি জানি না। স্বপনদার মুখে শুনেছি নাটকে নামার ইচ্ছে ছিল, একটা দলের সঙ্গে ভিড়েছে, স্টেজ ম্যানেজ করে টোরে। আপনি ইন্দ্রজিৎ ব্যানার্জিকে চেনেন? না। ডিস্কোকে? মুহূর্তে তরুণের মুখের ভাব বদলে গেল। ভুরু কুঁচকে বিকৃত মুখে বলল, না। তাই বলুন, আপনি সিআইডি অফিসার। দেখুন স্যার, দফায় দফায় এসে না আমাকে আপনারা জ্বালাতন করছেন, এতে আমার বিজনেসে লস হচ্ছে। স্বপনদা আমার পার্টনার ছিল, সে কি কাজ করে ফেসে গেছে, মার্ডার পর্যন্ত হয়ে গেছে, আমি 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 তার কিছু জানি না। মিছিমিছি আমাকে না আপনারা হ্যারাস করছেন। কাউন্টারে ইতিমধ্যে কয়েকজন খদ্দের এসেছিল, তারা হাঁ করে তাকিয়েছিল। তরুণ তাদের দিকে ঘুরল। কর্নেল মুখে সেই অবাক ভঙ্গিটি দেখেই শ্বাস ছেড়ে বললেন, ভুল করছেন তরুণবাবু। ঠিক আছে, ঠিক আছে, থানায় গিয়ে দেখা করবো। বড়বাবু হচ্ছে না, আপনি আপনি এখন আসুন স্যার, দয়া করে আসুন। কর্নেল ভিড় ঠেলে হাঁটতে থাকলেন। রাস্তায় গিয়ে মুচকি হেসে বললেন, অনেক সময় অন্ধকারে ঢিল ছুড়ে দেখেছি, ঠিক জায়গায় লেগে যায়। কি বুঝলে বলো এবার? স্বপন দাস ইন্দ্রজিৎ বাবুর দলে ছিল, আর এই তরুণচন্দ্র ডিস্কোর এক চেলা। কর্নেল গাড়িতে ঢুকে বললেন, আর কিছু বুঝলে? গাড়ি স্টার্ট দিয়ে বললাম, ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে ডিস্কোর তো শত্রুতা আছে। ইন্দ্রজিৎ বাবুর নাটকের দলে স্বপন দাস সম্ভবত ডিস্কোর চর হয়ে ঢুকেছিল। ইন্দ্রজিৎ বাবুই তো বলেছিলেন তাঁর দলে ডিস্কোর চর আছে। স্বপনকে কে খুন করলো বলে মনে হয় তাহলে? ইন্দ্রজিৎ বাবুকে সন্দেহ করা চলে। তাহলে তোমার ধারণা অনুসারে চন্দ্রিকার খুনি ইন্দ্রজিৎ বাবু? চন্দ্রিকাকে উনি খুন করবেন কেন? মোটিভ কি? চন্দ্রিকার লুকিয়ে রাখা ওই কাগজটা তো আপনাকে ডিস্কোই চাইছে। ডিস্কোই ইন্দ্রজিৎ বাবুকে কিডন্যাপ করে 1 লক্ষ টাকা আদায় করল। কাজেই অরিজিৎ বাবুর থিওরি অনুসারে একজন তৃতীয় ব্যক্তি এই রহস্যের পেছনে আছে। সে ডিস্কোকে টেক্কা মেরে ওই কাগজটা অর্থাৎ চিচিং পাকের কোড নাম্বার হাতাতে স্বপনকে দিয়ে চন্দ্রিকাকে মেরেছে। চন্দ্রিকা টের পেয়েছিল, থিয়েটার থেকে সে তার পিছু নিয়েছে এবং আপনার থিওরি অনুসারে চন্দ্রিকা তাই তার পার্স আপনার জিম্মায় পৌঁছে দিয়েছিল, তাই না? হেমেন্দ্র সেই রাতে ওলসেন হাউসের কাছে ছিলেন, কাজেই তৃতীয় ব্যক্তি হেমেন্দ্র। তুমি বলেছিলে হেমেন্দ্রর ডিস্কো হওয়ার চান্স আছে? না না, ডিস্কো অন্য কেউ। হি ইজ আ বিগ গাই। পুলিশের কথা এটা। বরগাছা রহস্য গল্পের 2য় পর্ব এখানেই শেষ হল। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কর্নেলের চরিত্রে কৌশিক, অন্যান্য চরিত্রে শৈবাল, রাজ, হৃদ, বিবেক, পারবিতা ও অমৃতার সাথে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেইনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।